হ্যালো দর্শক, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে গাজায় যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি নিয়ে দ্বিতীয় দিনের মতো আলোচনা অব্যাহত, অগ্রগতি কত দূর বিষয়টি জানার চেষ্টা করব। জোহরান মামদানির ধর্মচিন্তা, মেয়র পদ ইমামতি না পৌরোহিত্য বিতর্ক, এই বিষয়টি নিয়ে আমাদের কমিউনিটিতে বিতর্ক চলছে, আমরা আলোচনা করব এটি। নিউ ইয়র্ক সিটি জোনিং আইন, বেসমেন্ট ভাড়া সহ বিভিন্ন নিয়মকানুন সংস্কার প্রস্তাব, সিটি অব ইয়েস কি ও কেন, এই বিষয়টি আলোচনা করব। যুক্তরাষ্ট্রে বাড়ি ফোরক্লোজারে যাওয়ার সংখ্যা বাড়ছে সর্বত্র, নিজের বাড়ি রক্ষা করবেন কিভাবে, এই বিষয়টি আলোচনা করব। বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় প্রার্থনায় এর প্রভাব কী, এই বিষয়টি জানার আজকে চেষ্টা করব। এবং ইমিগ্রেশন কোর্টের নতুন প্রধান হিসাবে সাবেক মেরিন সেনা কর্নেল ডারেনকে নিয়োগ দিয়েছে ট্রাম্প প্রশাসন, এই বিষয়টি আজকে জানাবেন নিশ্চয়ই নাজবুল হাসান, হয়তো বলতে পারবেন। গভর্নমেন্ট শাটডাউনে এয়ার ট্রাফিক স্টাফ স্বল্পতা, যুক্তরাষ্ট্রে বাড়ছে ট্রাফিক বাতিলের ফ্লাইট বাতিলের সংখ্যা এবং এতে ভোগান্তিও বাড়ছে। যাই হোক, আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে অ্যাটর্নি ইরশাদ শামীম আমাদের সাথে থাকার কথা আছে। আমাদের সাথে যুক্ত হবেন জনাব মোহাম্মদ আলী, জনাব আমিন মেহেদি, নাসির আলী খান পল, সেলিনা উদ্দিন এবং মেরি জুবায়দা। যাই হোক, শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজবুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। যাচ্ছি নাজবুল হাসান আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ মঙ্গলবার, অক্টোবর মাসের 7 তারিখ। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে জানিয়েছেন যে তিনি ডেমোক্র্যাটদের যে দাবির কারণে মূলত শাটডাউন সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম শাটডাউন যদিও, তিনি বলেছেন যে তিনি স্বাস্থ্য বিষয়ে অর্থাৎ ওবামা কেয়ারের প্রিমিয়াম বাড়ানোর ব্যাপারে ডেমোক্র্যাটদের দাবি, সে দাবি শুনতে রাজি আছেন। মানতে রাজি কিনা সেটা বলেননি অবশ্য, তিনি শুনতে রাজি আছেন এবং তিনি বলেছেন তিনি ওপেন টু হেলথ কেয়ার ডিল, তিনি এই ব্যাপারে একটি ডিলও করতে চান। কিন্তু তিনিও একটি শর্ত জুড়ে দিয়েছেন, সেই শর্তটি হচ্ছে যে আগে ডেমোক্র্যাটদের রাজি হতে হবে শাটডাউন বন্ধ করার ব্যাপারে। কিন্তু ডেমোক্র্যাটরা অনমনীয় মনোভাব, তারা বলেছেন যে যে বিলে শাটডাউন বন্ধ করার জন্য উত্থাপন করা হবে সিনেটে, সেই বিলে ওবামা কেয়ারের যে প্রিমিয়াম বাতিল হয়ে যাওয়ার কথা এই বছরের শেষ নাগাদ, জানুয়ারির শুরু থেকে নতুন বিল মাধ্যমে যে ওবামা যে বিগ বিউটিফুল বিল, প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত শখের বিল যেটি, সেই বিলের আওতায় যে ওবামা কেয়ারের প্রিমিয়াম প্রায় দ্বিগুণের চাইতে বেশি হয়ে যাচ্ছে, যারা এতদিন ওবামা কেয়ার গ্রহণ করছেন, সেই বিউটিফুল বিলের সেই অংশটি বাদ দিতে হবে এই নতুন বাজেট বরাদ্দের বিল। ডেমোক্র্যাটদের হচ্ছে এই দাবি, রিপাবলিকানরা সেই দাবি আপাতত মানতে নারাজ। তারা বলেছেন যে আগে ডেমোক্র্যাটরা রাজি হোক যে তারা শাটডাউন বন্ধ করার জন্য প্রস্তুত আছে, তখনই শাটডাউন বন্ধ হলে তারা এই বিষয়ে নতুন করে আলোচনা শুরু করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন, যেটা একটু আগে আপনাদের জানালাম, যে তিনিও ডিল করতে রাজি আছেন। এখন ডিলটা কিসের ভিত্তিতে হবে সেটি তিনি স্পষ্ট করেছেন যদিও, কিন্তু ডেমোক্র্যাটরা তাতে কর্ণপাত করছেন না এখনো পর্যন্ত। তার কারণ ডেমোক্র্যাটদের একটি চিন্তা, তার ভাবনা, সেটি হচ্ছে যে দুটি কারণে ডেমোক্র্যাটরা এই কৌশলটা অবলম্বন করছেন। একটি হচ্ছে যে এই যত দীর্ঘায়িত হবে এই শাটডাউন, রিপাবলিকানদের জনপ্রিয়তা কমবে এবং এটি আগামী মধ্যবর্তী নির্বাচনে একটি প্রভাব ফেলতে পারে, যে সিনেটে, হাউসে এবং হোয়াইট হাউসে রিপাবলিকানদের কর্তৃত্ব থাকার পরও যুক্তরাষ্ট্রের জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের অনমনীয় মনোভাবের কারণে। আর দ্বিতীয় আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই প্রথম তারা এমন একটি অবস্থায় এসেছেন যাতে প্রেসিডেন্ট ট্রাম্প বাধ্য হচ্ছেন একটি ডিলের কথা বলতে, সেটি রাজনৈতিক ভাবে ডেমোক্র্যাটদের জন্য কিছুটা এগিয়ে যাওয়ার অবস্থা সৃষ্টি করবে, এটি তাদের ধারণা। যদিও গত নির্বাচনে তাদের যথেষ্ট ভরাডুবি হয়েছে, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, হোয়াইট হাউস হারিয়েছে এবং এর পাশাপাশি রিপাবলিকান নেতৃত্বে যে কংগ্রেসটি রয়েছে সেখানেও তাদের অবস্থান শক্ত করতে পারেনি। অতএব এটি ডেমোক্র্যাটদের প্রথম সুযোগ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে, যে রিপাবলিকানদের রাজনৈতিক ভাবে কিছুটা হলেও তাদের দমিয়ে রাখার যে চেষ্টা ডেমোক্র্যাটদের এই শাটডাউনের মাধ্যমে, সেটি তারা অর্জন করতে চাচ্ছে। আরেকটি বিষয় যেটি আজকে এই প্রেসিডেন্ট ট্রাম্পের এই ওবামা কেয়ারের ব্যাপারে ডিল করার আগ্রহটা
তখনই এসেছে যখনই তার একজন কট্টর সমর্থক মেক আমেরিকা গ্রেট আমেরিকা অ্যাগেইন মাগা আন্দোলন যেটাকে আমরা বলি, এই মাগা প্রক্রিয়া যিনি অত্যন্ত প্রথম সারির একজন নেতা, কংগ্রেস সদস্য মার্জরি টাইলার গ্রিন, তিনি আজকে বিশাল এক স্ট্যাটাস দিয়েছেন টুইটারে, এক যেটি পরিচিত। সেখানে তিনি বলেছেন যে তার দলের অনেকেই যদিও রাজি নয় ওবামা কেয়ারের প্রিমিয়াম হ্রাস করার যে সিদ্ধান্তটি হয়েছে বিগ বিউটিফুল বিলে, সেটি তিনি চান না। তিনি মনে করেন যে ওবামা কেয়ারের প্রিমিয়াম পরিশোধ করার ব্যাপারে যে আর্থিক সুবিধা দেওয়া হতো সেটি যেন অব্যাহত থাকে। মার্জরি টাইলার গ্রিন এও বলেছেন যে যদি ওবামা কেয়ারের প্রিমিয়াম দেওয়ার যে সাবসিডি সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সেটি বন্ধ করে হয়ে গেলে তার নিজের পরিবারের অনেকেরই ওবামা কেয়ারের মাধ্যমে যারা সেবা নিচ্ছেন স্বাস্থ্য সেবা, তাদের প্রিমিয়াম দ্বিগুণ হয়ে যাবে। এবং তিনি এও মনে করেন এর ফলে শুধু তার পরিবারের সদস্যরা না, যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক যারা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত রয়েছেন তাদের পক্ষে স্বাস্থ্য সেবা অক্ষুণ্ণ রাখার জন্য, অব্যাহত রাখার জন্য দ্বিগুণ প্রিমিয়াম পরিশোধ করা সম্ভব নাও হতে পারে। সেই জন্যই তিনি অনুরোধ করেছেন, তিনি বলেছেন যে আমার পার্টির অবস্থান থেকে অর্থাৎ রিপাবলিকান পার্টির যে অবস্থান সেখান থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন আমেরিকার জনগণের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে। তাদের পক্ষে এই ওবামা কেয়ারের এই সাবসিডি বন্ধ হয়ে গেলে যে পরিমাণ অর্থ প্রদান করতে হবে প্রিমিয়াম বাবদ সেটি সম্ভব নয়। অতএব এই মার্জরি টাইলার গ্রিনের এই টুইটার পোস্টের কয়েক ঘন্টা পরে প্রেসিডেন্ট ট্রাম্পও সাংবাদিকদের জানিয়েছেন হোয়াইট হাউসে যে তিনিও প্রস্তুত আছেন একটি ডিল করার জন্য, কিন্তু তিনি যে শর্তটা জুড়েছেন সেটা একটু আগে বললাম যে রিপাবলিকানদের সাথে ডেমোক্রেটদের ঐক্যমতে পৌঁছতে হবে শাটডাউন বন্ধ করার ব্যাপারে। তারপর তিনি আলোচনা করতে রাজি আছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, শাটডাউন নিয়ে নতুন একটি রাজনৈতিক কৌশল অবলম্বন করার আহ ইঙ্গিত পাওয়া যাচ্ছে হোয়াইট হাউসের তরফ থেকে। হোয়াইট হাউসের বাজেট অফিসের পক্ষ থেকে আজকে বলা হয়েছে, ইঙ্গিত দেওয়া হয়েছে, যেটিকে প্রেসিডেন্ট ট্রাম্পও সমর্থন করেছেন তার টুইটার, তার ট্রুথ সোশ্যাল মিডিয়া পোস্টে। হোয়াইট হাউসের বাজেট অফিস থেকে বলা হয়েছে যে যে সকল ফেডারেল কর্মচারী যাদেরকে চাকুরি থেকে সাময়িকভাবে হলো অব্যাহতি দেওয়া হবে এই শাটডাউনের কারণে, তাদের অনেকেই তাদের আহ, চাকরিতে না আসার কারণে বেতন পাওয়ার যে বিষয়টি ছিল, যেটি একটি আইনও রয়েছে যে শাটডাউন 2019 সালে এই আইনটি পাশ হয়েছিল কংগ্রেসে, যে আইনের ফলে যে শাটডাউন কালীন সময়ে যদি কোনো ফেডারেল কর্মচারী কাজে নাও আসেন তাহলে তিনি তার পূর্ণ বেতনটি পাবেন। কিন্তু হোয়াইট হাউস আজকে যে যে ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট এন্ড বাজেট, তাতে বলা হয়েছে যে সকল ফেডারেল কর্মচারী, আমি আবারও বলি সকল ফেডারেল কর্মচারী হয়তোবা তাদের ব্যাক পে যে যে বেতন তারা পাবেন না এই শাটডাউনের কারণে সেটি ফেরত পাবেন না, এটি তারা জানিয়েছে। এ ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন যে তিনি এই নীতিকে সমর্থন করেন, তবে সকলের জন্য নয়। তিনি একটু ফাঁক রেখেছেন। আর তিনি বলেছেন যে এমন সবদেরকে দেওয়া হবে যাদের যারা যাদের যারা অনেকে বাধ্য হয়ে চাকরিতে আসতে পারছেন না, এবং বিশেষ করে এখানে একটি রাজনৈতিক কৌশল অবলম্বন করা হচ্ছে যে তারা ডেমোক্রেট পার্টির সমর্থক হিসেবে বিবেচিত তাদের অফিস, এবং তাদের বিরুদ্ধে হয়তোবা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হবে। তবে এটি সম্ভব না, কারণ এতে অনেক বৈষম্যের মামলা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও হোয়াইট হাউস থেকে এই ব্যাপারে কোনো ঘোষণা দেওয়া হয়নি, ইঙ্গিত শুধু দেওয়া হয়েছে যে সকল ফেডারেল কর্মচারীকে হয়তোবা বেতন পরিশোধ করা সম্ভব হবে না। এটি হচ্ছে একটি ড্রাফট মেমো, এবং সেটি হচ্ছে যে তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন যে সবাইকে না, আমরা আমরা বেছে বেছে সিদ্ধান্ত নিব কাকে বেতন ফেরত দিতে হবে কাকে দেওয়া যাবে না। তবে তিনি কোন ভিত্তিতে এই যাচাই বাছাই হবে সেই বিষয় পরিষ্কার করেননি তিনি। আহ, আরেকটি বিষয় যেটি তবে এটাও বলেছেন যে মোস্ট পিপল, অনেক মানে বেশিরভাগ মানুষের জন্যই আমরা টেক কেয়ার করবো, তাদের তাদের বেতন ফিরিয়ে দেওয়া হবে, সবার জন্য না, এটাও প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেছেন আরেকবার। পর সাবেক সিআইএ ডিরেক্টর, যিনি প্রেসিডেন্ট বাইডেনের সময় সিএ এর দায়িত্ব পালন করেছেন প্রধানের, সেই ডাইরেক্টর জেমস কমি, যাকে কিছুদিন আগে জাস্টিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছিল, তাকে ইনডাইট করা হচ্ছে আগামীকাল। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা শুরু হবে এবং তাকে গ্রেপ্তারও করা হবে, হয়তো ইনডাইটমেন্ট হলে সম্ভবত গ্রেপ্তারই করা হয়। তার মার্কশট নেওয়া হবে এফবিআই প্রধানের এবং তাকে দেওয়া হবে, যদিও তিনি ইতিমধ্যেই
একটি ভিডিও বার্তায় বলেছেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ। তার বিরুদ্ধে যে গ্র্যান্ড জুরি বসানো হয়েছিল, সেই গ্র্যান্ড জুরি তার বিরুদ্ধে মামলা দায়ের করার পক্ষে গ্রিন সিগন্যালটি দিয়েছে, এবং সেই মামলা দায়ের করেছে দুটি অভিযোগের ভিত্তিতে। একটি অভিযোগ হচ্ছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে, নিজ হাতে বাছাই করা প্রসিকিউটররাই এই মামলাটি দায়ের করছেন। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা উত্থাপন করছেন ভার্জিনিয়ার একটি আদালতে, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটি দুটি অভিযোগ। একটি হচ্ছে যে অবস্ট্রাকশন অফ জাস্টিস, অর্থাৎ বিচার কাজে বাধা দেওয়া, আরেকটি হচ্ছে কংগ্রেসের শুনানিতে মিথ্যা তথ্য দেওয়া, মিথ্যা স্টেটমেন্ট দেওয়া। এই দুটি অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। সাবেক FBI প্রধান জেমস কমি তিনি বলেছেন তিনি সম্পূর্ণ নির্দোষ, এবং তারা তাকে জানেন, তার দীর্ঘ পেশাগত জীবনের কথা জানেন, যে এই দুটি অভিযোগই সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হবে আদালতে। এই ভরসার কথাও তিনি জানিয়েছেন তার ভিডিও বার্তায়। এবার বিচারকরা লসুট শুনে থাকেন, অনেকে অভিযোগ করে থাকেন বিচারকদের কাছে, আদালতে লসুট ফাইল করে থাকেন, কিন্তু এবার নিউ ইয়র্ক স্টেটের বিচারকরা লসুট ফাইল করেছেন আদালতে। নিউ ইয়র্ক স্টেটের সুপ্রিম কোর্টে কয়েকজন বিচারক মামলা দায়ের করেছেন স্টেটের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে। যে সিদ্ধান্তটি হচ্ছে যে 70 বছর বয়স পার হলে নিউ ইয়র্ক স্টেটে কোনো বিচারক আর বিচারকের দায়িত্ব পালন করতে পারবেন না, তাকে বাধ্যতামূলক অবসরে যেতে হবে। এই মামলাতে তারা একটি প্রশ্ন তুলেছেন যে যারা এই আইনটি প্রণয়ন করেছেন তাদের অনেকেই 85 বছরের বয়স্ক, কিন্তু তারা 85 বছর বয়স্ক লোকজন আইন পাশ করছে যে 70 বছর হয়ে গেলে বিচারকরা দায়িত্ব পালন করতে পারবে না, এবং এই জন্যই তারা এই মামলাটি দায়ের করেছেন নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে। এখন দেখা যাক এই মামলার গতি কোন দিকে যায় এবং পরিণতি কোথায় গিয়ে ঠেকে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আপনারা জানেন নিউ ইয়র্ক সিটিতে, আমরা ইতিমধ্যে এই অনুষ্ঠানে একাধিকবার আপনাদের জানিয়েছি যে জানুয়ারির শুরু থেকে নিউ ইয়র্ক সিটির বাস এবং সাবওয়ের ভাড়া, এমনকি MTA কর্তৃপক্ষের অধীনে যে ব্রিজ গুলো রয়েছে, টানেল গুলো রয়েছে, সেগুলোর ফিও বাড়ছে। বাসের ভাড়া, বাস এবং সাবওয়ের ভাড়া বাড়ছে। স্পেশাল বাস না, কিংবা যেগুলি সরাসরি বাস রয়েছে সেগুলি না, সেগুলিও বাড়ছে তুলনামূলকভাবে। তবে নিউ ইয়র্ক সিটির জীবনযাত্রার অত্যন্ত অপরিহার্য অংশ যেটি, সেটি নিউ ইয়র্ক সিটি বাস এবং সাবওয়ে সিস্টেম। সেই সিস্টেমের ভাড়া বাড়ছে, গড়ে $2.90 থেকে $3 যাচ্ছে। এবং একই সাথে আপনারা অনেকেই জানেন যে বাসে, নিউ ইয়র্ক সিটির বাসে এখনো মুদ্রা, যুক্তরাষ্ট্রের মুদ্রা ব্যবহার করা যায়, কিন্তু আগামী জানুয়ারি থেকে যখন নতুনবার ভাড়ার হার কার্যকর করা শুরু হবে, তখন শুধুমাত্র অমনি কার্ড ব্যবহার করা যাবে, কোনো কয়েনও দেওয়া যাবে না, মেট্রো কার্ডও দেওয়া যাবে না। তবে যাদের কাছে মেট্রো কার্ড রয়ে যাবে 2025 সালের 31শে ডিসেম্বরের পর, সেই মেট্রো কার্ড আর রিফিল করা যাবে না, অর্থাৎ মেট্রো কার্ডে নতুন কোনো পয়সা সংযুক্ত করা যাবে না। যাদের অর্থ রয়ে যাবে তারা সেটি মেট্রো কার্ডের সেই অর্থ শেষ না হওয়া পর্যন্ত মেট্রো কার্ড ব্যবহার করতে পারবেন, তবে এখনো কোনো সময়সীমা বাঁধেনি। তবে জানুয়ারি থেকে আর কয়েন ব্যবহার করা যাবে না বাস ভ্রমণের ক্ষেত্রে, সবাইকে মেট্রো কার্ড আর অমনি কার্ড ব্যবহার করতে হবে, মেট্রো কার্ডও ব্যবহার করা যাবে না। আপাতত এখানে শেষ করি আজকে, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। নাজমুল হাসান, আপনি কি জানেন যে দি লেটেস্ট অফ আপনার গাজা নিয়ে যে আলোচনা হচ্ছে মিডল ইস্টে, এই বিষয়ে একটু ব্রিফ দিতে পারেন? না, গাজা নিয়ে যেটা বৈঠক হচ্ছে, দ্বিতীয় দিন বৈঠকের আজকে, অতএব বৈঠকের অগ্রগতি সম্পর্কে তেমন কিছু কোন সংবাদ মাধ্যমে আমার চোখে অন্তত এখনো পড়েনি, আলোচনা চলছে। তবে এখানে নতুন আরেকটি কৌশল দেখা যাচ্ছে, সেটি হচ্ছে যে হামাসের হাতে যে সমস্ত জিম্মিদের মৃত্যু হয়েছে তাদের আত্মীয় স্বজন কিংবা অনেকের মা কিংবা বাবা বিভিন্ন ধরনের মানে বক্তব্য রাখছেন তাদের নৃশংসতার ব্যাপারে, এবং এর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প যাতে নোবেল পুরস্কার পান, আর সেই জন্য নোবেল কমিটির কাছে তদবির শুরু করেছেন সেই জিম্মিদের আত্মীয় স্বজন। এবার তো আর নোবেল পুরস্কার আর কিছু নেই, এবার তো শেষ টাইম, হয়তো আগামী বছর যদি প্রস্তাব আসে, রাইট? এখন পর্যন্ত নির্ধারিত, তবে নতুন একটি তথ্য গতকাল অবশ্যই এসেছে, গত পরশু দিন ইনফ্যাক্ট, যে এবার শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন ইলন মাস্ক। এবং ইলন মাস্ক যদি পেয়ে যান, ট্রাম্প না পেয়ে, তাহলে কিন্তু আমেরিকাতে এটি অন্য ধরনের কৌতূহলের সৃষ্টি করবে। ইলন মাস্ক কেন পাবেন? যারা তার নাম প্রস্তাব করেছেন তারা বলেছেন যে তিনি তার উদ্ভাবনী শক্তির মাধ্যমে, উদ্ভাবনী চিন্তা চেতনার মাধ্যমে তিনি পৃথিবীর
সমাজ ব্যবস্থা পরিবর্তনে, পৃথিবীর টেকনোলজির ব্যবহারের ক্ষেত্রে তিনি একটি নতুন যুগের সৃষ্টি, নতুন ধারা সৃষ্টি করেছেন। যদিও তাকে তুলনা করা হয়নি আইনস্টাইনের সাথে, কিন্তু অনেকটা সেই ধরনের এই ব্যাপার যে প্রযুক্তির দিক থেকে মানুষের জীবনের উৎকর্ষতা অর্জনে ইলন মাস্কের ভূমিকা অপরিসীম, এবং সেই জন্যই তাকে নোবেল দেওয়া হোক এই প্রস্তাবটি করা হয়েছে। আমার মনে হয় যে তাকে নোবেল অন্যভাবে দেওয়া যেতে পারে, যে ট্রাম্পের সাথে ওনার যে শান্তি, কোনো ধরনের যুদ্ধে না গিয়ে যে উনি শান্তির একটা বাণী এবং শান্তির যে একটা প্রক্রিয়া ফলো করেছেন, এই জন্য তাকে শান্তি চুক্তি দেওয়া যেতে পারে। আরেকটা বিষয় জানতে চাই যে আপনি জানেন ইমিগ্রেশন কোর্ট সমূহের প্রধান হিসাবে যাকে নিয়োগ করা হয়েছে, উনি মেরিন রিপাবলিকের। তবে ইমিগ্রেশন কোর্টগুলি এখন মূলত আগে কিছুটা স্বাধীন থাকলেও আমাদের একজন অ্যাটর্নি আসতেছেন, তিনি বলতে পারবেন আরো বেশি বিশদভাবে। যতটুকু আমি জানতে পেরেছি তাতে মনে হচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলামের কেসের মেজর অংশটি, মানে মেজর কেস, মানে বড় অঙ্কের কেস এখন ডিনাই করা হচ্ছে সরাসরি। এবং এই যে নতুন যাকে নিয়োগ করা হচ্ছে, উনি তো আরেকটি ব্যাপার যেটি নিউ ইয়র্কের কোর্টের অবস্থা উনি বলতে পারবেন, কিন্তু অন্যান্য স্টেটের যে কোর্টগুলি আছে, বিশেষ করে রিপাবলিকান, সেখানে কারো অ্যাসাইলাম ডিনাই হলে তাকে ডিটেনশনে নিয়ে যাওয়া হচ্ছে এবং রিপোর্ট করা, তাকে অন্য কোনো সুযোগই দেওয়া হচ্ছে না। রাইট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অ্যাপিলের সুযোগ আছে, বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলসের সুযোগ আছে তাদের আবেদন করার, কিন্তু সেই সুযোগটি অনেকে পাচ্ছেন না, এমনও অভিযোগ উঠেছে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যাই শুরু করি। আজকে সেলিনা উদ্দিন আমাদের সাথে যুক্ত আছেন অনেকদিন পরে। সেলিনা উদ্দিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। বাট আজকে আপনি জানেন যে নিউ ইয়র্ক সিটির অনেকগুলো জোনিং এবং অন্যান্য বিষয় যেগুলো পরিবর্তন হচ্ছে, এই বিষয় নিয়ে অনেক বিতর্ক আছে এবং অনেক ভুল বুঝাবুঝি আছে। সো আমরা যে একটু জানতে চাই আপনার কাছে, যেহেতু আপনি রিয়েল এস্টেট বিজনেসের সাথে ইনভলভ, আপনার হয়তো জানা আছে নিউ ইয়র্ক সিটি জোনিং আইন, বেসমেন্ট বাড়া সব বিভিন্ন নিয়ম কানুনের সংস্কার এবং যে প্রস্তাব যেটা করা হচ্ছে যে সিটি অফ ইয়েস, এই বিষয়ে অনেকে জানেন না। সো একটু ডিটেলস আপনার কাছে জানতে চাই যে আপনি কি জানেন এই বিষয়ে। Thank you so much. Thank you Time Television. Thank you আবু তাহের ভাই। ধন্যবাদ জানাই আজকে সব প্যানেলিস্টদেরকে এবং আজকের যত এখানে যারা আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নিউ ইয়র্ক সিটি অফ ইয়েস সেটা নিউ ইয়র্ক সিটির জোনিং রিফর্ম প্রপোজাল ছিল, সেটা নতুন নয়, সেটা অনেক দিন আগের। তো সেটা ফাইনালি অ্যাপ্রুভ হয়েছে গত ডিসেম্বর মাসে। তো এটা যদি কার্যকর হয় তাহলে নিউ ইয়র্ক রিয়েল এস্টেট মার্কেটে একটা আমূল পরিবর্তন এসে যাবে, যেটা আমরা অনেক দিন থেকে অপেক্ষা করতেছিলাম, যেটার জন্য অনেক লিখালিখিও করেছি। তো যেটা ফাইনালি হয়েছে, এখন যদি কাজ হয় আর কি। তো এইটার উদ্দেশ্য হলো আবাসন সংকট দূরীকরণ, স্মল বিজনেসের উন্নয়ন, চাকরি বৃদ্ধি, এনভায়রনমেন্ট প্রোটেকশন, তারপরে এক্সিস্টিং হোম যেগুলো আছে, এক্সিস্টিং হোমগুলোকে ওইগুলাকে আর কি এক্সটেন্ড করার, আগে যে অনেক রেস্ট্রিকশন ছিল যেগুলোতে, তো ওইগুলা একটু করা হয়েছে আর কি, ইজি করা হয়েছে। তো এক্সিস্টিং হোমগুলোতে এখন বেসমেন্ট লিগ্যাল করা যাবে, প্লাস আপনার এটিক লিগ্যাল করা যাবে, আর ব্যাকইয়ার্ডেও ছোটখাটো এক্সটেনশন করা যাবে, যেগুলো আগে অনেক কঠিন ছিল। জি, সো ব্যাকইয়ার্ড যেটা বলছেন, অনেকে বলছে, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে এখন আমরা যে আমাদের ব্যাকইয়ার্ড, তারপরে আপনার বেসমেন্ট, এগুলো সবাই নির্বিচারে ভাড়া দিতে পারবে, কোনো অসুবিধা হবে না, নতুন আইন হয়েছে, এরকম অনেক কথা শোনা যাচ্ছে। এই বিষয়ে আপনার কোনো আইডিয়া আছে কিনা? না, আপনি হ্যাঁ, এখন এগুলা একটু স্থিতিশীল করা হয়েছে, যে যেগুলো আর কি বিল্ডিং কোড বা জোনিং রেস্ট্রিকশন যতগুলো ছিল একটু স্থিতিশীল করা হয়েছে, কিন্তু সেখানে তো প্রবলেম থেকে গেল। বেসমেন্ট তো বললেই আপনার হবে না, ওইটা লিগ্যাল অ্যাপার্টমেন্ট করা যাবে না, বেসমেন্টের থাকতে হবে, আপনার আলাদা ডোর থাকতে হবে, আলাদা এন্ট্রান্স থাকতে হবে, ইমার্জেন্সি এক্সিট থাকতে হবে, প্লাস যে কিছু বেসমেন্ট আছে যেগুলোতে উইন্ডো নাই, ওইগুলোকে সিলার বলে, ওইগুলোকে বেসমেন্টও বলা হয় না। তো ওইগুলোকে আপনার লিগ্যাল করা যাবে না। যদি কেউ অনেকে আছে আবার বাড়ির যে বেসমেন্টটা ডিগ করে, ওখানে গর্ত করে
সেখানে ইয়ে করে নিচে নামিয়ে দিয়ে বেসমেন্টকে লিগ্যাল করার চেষ্টা করেন, সেটা টোটালি আর কি ইলিগ্যাল। ওইটা এখন আর হয়তো হবে না। তো বেসমেন্টের মিনিমাম হাইট থাকতে হবে 7 ফুট হাইট, 7 ফুট থেকে 7.5 ফুট উঁচা থাকতে হবে, এক্সিট থাকতে হবে, এন্ট্রান্স থাকতে হবে। এইগুলো সব থাকলে এখন লিগ্যাল করা সহজ হয়ে যাবে। তো ওখানে একটা আপনার ধরেন অন্য একটা এক্সট্রা ইনকাম হয়ে যাবে। প্লাস এটি করতে হলে সেখানে মিনিমাম 7 ফুট সরি 7 ফুট বাই 7 ফুট রুম হইতে হবে। তো এটিক তো দেখা যায় আপনার এরকম দেখবেন, আপনি এরকম থাকে। তো সেটা যদি আপনার 7 ফুট বাই 7 ফুট হয় তখন একটা রুম বানানো যাবে, কারণ 7 ফুটের নিচে কোনো রুমকে রুম বলা হয় না, সেটাকে আপনার স্টোরেজ বলা হয়। আর ব্যাকইয়ার্ডে বলতেছেন বাড়ি বানানোর জন্য, সেটা তো আমি বুঝতেছি ওইটা সিটির ডিমান্ড। সিটি চাচ্ছেন আপনি ওই যে আপনার রেন্ট রিফর্ম আছে না, যে রেন্ট ভাড়া না দিয়ে থাক, বাড়ির মালিকের কোনো কেয়ার সিটির নাই। তো ওইটা আর কি ওনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তো কেউ যদি একটা প্রপার্টি কিনলো, একটা বাড়ি কিনলো, সে সেখানে ব্যাকইয়ার্ড পাবে, ড্রাইভওয়ে পাবে, গ্যারাজ পাবে, তার বাচ্চা কাচ্চা ব্যাকইয়ার্ডে খেলবে, সেখানে বাড়ি বানাবে কেন? ওখানে বাড়ি বানাতে যাবো কেন? ওখানে যত টাকা খরচ হবে সেই টাকা দিয়ে আলাদা আরেকটা প্রপার্টি কিনা যাবে, বা আরেকটা 1 বেডরুমের অ্যাপার্টমেন্ট বা 2 বেডরুমের অ্যাপার্টমেন্ট কিনে রাখা যাবে। আর আরো বলা হয়েছে এক্সটেনশন করতে চাইলে এক্সটেনশন করা যাবে, সেটা করা যাবে, কারণ আগে এইগুলা অনেক কঠিন ছিল। তো আমি আমার মতে আর কি, বেসমেন্ট যদি কেউ লিগ্যাল করতে চান, এইসব বিল্ডিং কোড মেনে করতে হবে, যাতে বিল্ডিং কোড মেনে যাতে করেন। এখানে একটু এডিশন করি আমি। অনেকেই এই খবরটি আসার পর অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমরা কি এই মাস থেকে আমাদের বেসমেন্ট ভাড়া দিতে পারবো কিনা। তা আমি বলছি নো ওয়ে, কোনো অবস্থা। আপনাদের 99% বেসমেন্ট এই কোডে কোয়ালিফাই করে না। এবং 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 এটার একটা টেস্ট কেস তারা করেছিল ওজন পার্কে, কিছুদিনের জন্য একটা পাইলট প্রোগ্রাম চালু করেছিল গত প্যান্ডেমিকের পরই। এবং সেই পাইলট প্রোগ্রামটা কিন্তু সাকসেসফুল হয়নি। তার কারণ হচ্ছে সেখানে ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্ট মানে বাড়িগুলোর যে উনি যে কথাটা বললেন যে 7 ফুট থাকতে হবে গ্রাউন্ড লেভেল থেকে, সেটা 99% বাড়ির ক্ষেত্রে ছিল না। আরেকটা জিনিস হচ্ছে যে যেটাকে সেলারকে আপনি মানে আমরা যে স্টোরেজ সেলার যেটাই বলি, এটাকে এখন কোনোভাবেই বিল্ডিং কোডের আওতায় এনে অ্যাপার্টমেন্ট বানানো সম্ভব না। আরেকটা মেজর জিনিস সেটা হচ্ছে প্লাম্বিং এর যে কোড, সেটা সম্পূর্ণ মানতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ এ প্লাম্বিং সিস্টেমটা। আমাদের 90% বেসমেন্টে প্লাম্বিং সিস্টেমটা ওয়ার্ক করে না। তো অতএব আরো একটা ব্যাপারও আছে, যেখানে আপনার গ্যাস এবং রাখা হয় স্টোরেজ, সেটাকে আপনি কমপ্লিটলি প্রোটেক্ট করতে হবে। অনেকগুলো টাফ আছে। আমার মেসেজটা হচ্ছে যে যারা এখন ভাবছেন যে এই কোডের পরিবর্তনের কারণে আগামী মাস থেকে বাড়ি বেসমেন্ট ভাড়া দিতে পারবেন, কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতেই করা যাবে না। বিল্ডিং পুরা বিল্ডিং ল মেনে ওগুলা করতে হবে। আর সেই জন্য একজন যার ভ্যালিড লাইসেন্স আছে, একজন আর্কিটেক্ট প্রথমে হায়ার করতে হবে। সো আর্কিটেক্ট আপনাকে বলে দিবে, বা নিজে নিজে করতে যাবেন না, সেখানে আরো বেশি হ্যাসেল হবে। কারণ বেসমেন্ট হইলো বাড়ির প্রাণ, ওখানে সবকিছু থাকে, শুধু প্লাম্বিং নয়, ইলেকট্রিক্যাল লাইনও দেখতে হবে। তো ইলেকট্রিক্যাল লাইন শুধু একটা অ্যাপার্টমেন্ট রান করার জন্য, বা সুয়ারেজ লাইন হোক আর ওয়াটার লাইন হোক, সবই একই অ্যাপার্টমেন্ট রান করার জন্য। এখানে আরো এক্সটেনশন করে দিলে, সিটি তো বলতেছে তুমি এক্সটেনশন করে দাও, কিন্তু এখানে কত টাকা ইনভলভ হবে সেটা হিসাব করতে হবে। তো আমার মতে এইসবে না গিয়ে, অনেকে আছে ভাবে আচ্ছা আমি বেসমেন্টটা ভাড়া দিলে আমার আর একটা এডিশনাল ইনকাম আসবে। হ্যাঁ, এডিশনাল ইনকাম আসতে গেলে ওইটা তো বিল্ডিং কোড মেনে করতে গেলে অনেক টাকার প্রয়োজন। তো আপনারা ওইটা দেখবেন, যদি আপনারা এত পয়সা ইনভেস্ট করে এখানে যদি বেসমেন্ট ভাড়া দিতে চান ইনকামের জন্য, আর না হয় অন্য কোথাও অ্যাপার্টমেন্ট কিনেন, তো আপনারা ওইসব ইয়েতে মিসগাইড হবেন না। আপনারা nyc.gov গিয়ে আপনি city of yes করবেন, সার্চ করে দেখবেন ওখানে কি কি ল আছে, সব ল মেনে তখন আপনার প্রপার্টিটা আপনি ভাড়া দেওয়ার জন্য রেডি করবেন। এমনিতেই ব্যাপার আছে, যখনই এই জিনিসটা অ্যাপ্লিকেট করতে যাবে তখন এনফোর্সমেন্ট আরো টাফ হবে, কারণ সিটি কুড জেনারেট মোর ফাইন ইনকাম সেখান থেকে।
অতএব সেখানে বেশি বেশি এনফোর্সমেন্টের রুমটা থেকে যাচ্ছে। জি, গতকালকে নাকি কোনো এক জায়গায় বা কোনো একটা মিডিয়াতে এটা আলোচনা হয়েছে এবং বলা হয়েছে যে সবাই এখন মানে বেসমেন্ট ভাড়া দিয়ে দিতে পারবে এবং টোটালি আমি তো শুনলাম যে মামদানি করে দিয়েছে নিউ ইয়র্ক সিটির মানুষের জন্য, ওইটা জোনিং করে দিয়েছে। ওইটা মামদানি করে নাই, ওইটা আমি রিয়েল এস্টেট, আমার 25 বছরের অভিজ্ঞতা রিয়েল এস্টেটে। আমি যেদিন থেকে রিয়েল এস্টেটে ঢুকছি সেদিন থেকেই আমরা ফাইট করতেছি, কারণ আমরা তো পাবলিকে গিয়ে ফাইট করি না, আমরা নারের কাছে লিখি, নারের কাছে আমাদের কমপ্লেইন পাঠাই। আপনি নারের ইয়েতে ইমেল চেক করলে দেখবেন আমার হাজার হাজার ইমেল সেলিনা উদ্দিন থেকে গিয়েছে। তো ওইগুলো আমরা ফাইট করে আসতেছি, সেইগুলোর ফল ওইটা মামদানি দেয় নাই। খামোকা ওইটাকে ইস্যু বানিয়ে ওইটাকে আবার ইলেকশনে নিয়ে আসেন না প্লিজ। আপনারা শুধু আপনাদের যে মেসেজটা তাহের যে মেসেজটা থেকে যাওয়া উচিত সেটা হচ্ছে যে বেসমেন্ট ভাড়া দেওয়ার সময় এবং কোড অনুযায়ী এখনো আসেনি। ইট ইজ সিম্পল। তাহের একটু বলবো আমি? জি, আপনার অন্য সাবজেক্টে আপনি আলোচনা করে বলবেন, বলেন 1 মিনিট। এটা আমার সাবজেক্ট। জি বলুন, 1 মিনিট বলেন। আচ্ছা, আমার মনে হয় উনি কিছু ভুল তথ্য এখানে দিচ্ছেন, দর্শকদের একটু ক্লিয়ার করতে চাচ্ছেন। বেসমেন্ট যে আপনার লিগালাইজেশন যেটা বলছে, এটা কিন্তু আপনার রেন্ট আপনি দিতে পারবেন না, কেননা বেসমেন্ট যখন আপনি লিগালাইজেশন করবেন কিছু কোড আছে, যেটা নাজমুল ভাই বলছিল, সেই কোডটা যদি আপনার ওই অবস্থান থাকে, যেমন নম্বর 1 কোড হলো 2 means of egress। 2 means of egress মানে আপনার একটা এক্সিট একটা এন্ট্রেন্স থাকলে হবে না, ইউ হ্যাভ টু হ্যাভ two entrance and exit in case of fire, you can save your life, so that's number 1। তারপরেও যে মালিক আপনার আগে বেসমেন্টে ফুল বাথরুম অ্যালাউ ছিল না, ইউ ক্যান মেক এ হাফ বাথরুম, নট দ্য শাওয়ার। তো এখন আপনাকে শাওয়ারের পারমিট দিবে, কিন্তু তখন আপনাকে একটা বিল্ডিং ডিপার্টমেন্টের এফিডেভিট সাইন করে নেবে অ্যাজ এ ল্যান্ডলর্ড দ্যাট ইউ আর নট গোয়িং টু রেন্ট দিস প্লেস, ইউ আর গোয়িং টু ইউজ। ভুল তথ্য দেই নাই আমি, এই জন্য বলেছি কোন লাইসেন্সদারি আর্টিকেল, লাইসেন্সদারি বারবার বলছেন, কিন্তু একটা রেন্টের ইনকাম হবে বেসমেন্ট যদি লিগ্যালাইজ করে। না, উনি বলছেন যে এটা না সেলিনা আপা যেটা বলছেন, উনি বলছেন ওইটা সিটির লতে, যেটা সিটি অফ ইয়েস, ওইটাতে দেওয়া হয়েছে, ওটা আমি বলি নাই। আমি বলতেছি যে কেউ রিস্ক না নেওয়ার জন্য, এই সব বেসমেন্টকে রেডি করার জন্য, যাতে লাইসেন্স যারা আছে এরকম আর্কিটেক্ট নিয়ে যাতে করেন, কারণ অনেকে বুঝবে না। আপনি যেগুলো বলতেছেন রেড হোয়াইট, ওইগুলা আপনার লোকজন বুঝবে না, আমরা রিয়েল এস্টেট এই জন্য আমরা বুঝতেছি। তো ওনাদেরকে এসব বলে লাভ নাই, কারণ ওনাদের পাঁচ জিনিস হলো একজন আর্কিটেক্ট হায়ার করে টাকা খরচ করে এগুলা করার জন্য। রাইট রাইট, সো প্রপার ওয়েতে করলে তাহলে আপনার সুবিধা হবে। প্রপার ওয়েতে করার জন্য আমি বলতেছি। রাইট, আমরা রিয়েলটর, আমরা রিয়েল এস্টেট সম্বন্ধে সব জানি, রেড হোয়াইট সবই বুঝি, কিন্তু মানুষজন ওই সব বুঝে না। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই বিষয়ে এখন খুব জরুরি একটা বিষয় আলোচনা করব আমরা, একটা ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আজকে মোহাম্মদ আলী আপনাকে দিয়ে শুরু করি, পল ভাই আপনার কাছে একটু পরে আসবো। মোহাম্মদ আলী ভাই আপনাকে অ্যাড্রেস করবো আপনাকে, বাট শুরু করবো অন্যভাবে। আপনার একটি ফেসবুক পোস্ট আজকে সব জায়গায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, এবং ফেসবুক পোস্টটি হচ্ছে জোহরান মামদানিকে নিয়ে, নিউ ইয়র্ক সিটি ইলেকশনকে নিয়ে বেসিক্যালি। এবং সেই পোস্টটা আমি আর খুঁজে পাচ্ছি না, আপনি কী করেছেন আমি জানি না। সকালে আমি দেখছিলাম এই পোস্টে আপনি লিখেছেন যে জোহরান মামদানির ধর্মচিন্তা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে। মনে হচ্ছে তিনি হয়তো নিউ ইয়র্ক সিটি মেয়র হবেন, মানে মসজিদের ইমাম হবেন, আর না হয় পুরোহিত হবেন। আসলে যে এই তারপরে রবীন্দ্রনাথের একটি কবিতা আপনি উদ্ধৃত করেছিলেন যে রেখেছ বাঙালি করে মানুষ করেন, এই ধরনের একটা আপনার পোস্ট আমার যতটুকু মনে পড়ে এরকম ছিল। সো এই পোস্টের বেসে আমি অনেক কমেন্ট, এবং আজকে দিনের অনেক জায়গায় আমি গিয়েছি এবং আপনার এই পোস্টটি অনেক জায়গায় আলোচিত হচ্ছে আমি শুনতে পেয়েছি, যে নিউ ইয়র্ক সিটি ইলেকশন, এখানে কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, দিস ইজ নট দ্য ম্যাটার। ম্যাটার হচ্ছে যে আপনি যেটা আপনার পোস্টে বলেছেন যে আমাদের যে কমিউনিটি, এই কমিউনিটির যদি সাপোর্টে কারো কোনো প্রোগ্রাম থাকে, আমরা দেখব যে হু ইজ সাপোর্টিং দ্য কজ অফ আওয়ার কমিউনিটি, যে আমাদের সাপোর্ট করবে আমাদের কমিউনিটির কজ, আমরা তাকে সাপোর্ট করবো। সে হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলিম, দিস ইজ নট এ ম্যাটার। কিন্তু ফাইট হচ্ছে সে মুসলিম না খ্রিস্টান, এবং ওই জন্যই আপনি প্রশ্ন তুলেছেন যে মনে হচ্ছে তিনি ইমামতি করবেন না হয় পুরোহিত্য করবেন। যাই হোক, শুরু করি মেহরুন্নেসা জুবাইদাকে নিয়ে, এরপরে আপনার কাছে আসবো। জুবাইদা, আপনি কি মনে করেন?
আলোচনাটি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। ভাই বিষয়টা ঠিকই বলেছেন, আমি এটাকে সমর্থন করি। যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে, আমরা কিন্তু কখনোই অতীতে কার ধর্ম কি, কার ডিপ ব্যাকগ্রাউন্ড কি, কে কোন ভাষায় কথা বলে, এই যে নিউ ইয়র্ক সিটি স্টেট বা ফেডারেল গভর্নমেন্টে যারা রান করেছে, এত ডিটেলসে অতীতে আমি মানুষদেরকে যেতে দেখিনি। কমিউনিটিতে আসছে, তার ইস্যু কি, সেটা কিভাবে আমাদের কমিউনিটিকে ইম্প্যাক্ট করবে, এটার উপরে বেস করেই সাধারণত অতীতে সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয়েছে। আমরা একজন প্রার্থীকে ভোট দিব কি দিব না। এই বছর আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে জোহরান মামদানির ইলেকশনের পরে যে এত ডিটেল সব প্রশ্ন করা হচ্ছে, যেটা তার এই পদ এবং পজিশন যার জন্য তিনি লড়াই করছেন তার সাথে কোনো সম্পর্কিত না। এখন জোহরান মামদানি কিন্তু সিটির মানে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী এবং নির্বাচনী যে বাইল সব কিছু মেনটেন করেই নির্বাচনে লড়ছেন। এখানে উনি কতটুকু উনার মুসলমান আর কতটুকু উনার হিন্দু মানে ধর্ম থেকে এসেছে উনার পরিবার, বা কোন কোন ভাষায় উনি কথা বলেন, এসব ওখানে মুখ্য বিষয় ছিল না। আমাদের জন্য কিন্তু এটা মুখ্য বিষয়, কিন্তু পজিটিভলি, নেগেটিভলি না। সেটা হচ্ছে গিয়ে আমরা এমন একজনকে মানুষকে দেখতে পাই, এটা আমাদের জন্য একটা পজিটিভ জিনিস যে অতীতে যারা নির্বাচিত হয়েছেন বা আমাদের এই সিটি যারা রান করেছেন তাদের কারো এত ডিটেল অভিজ্ঞতা বা ডিটেল তাদের জ্ঞান ছিল না আমাদের কমিউনিটি, এত ডাইভার্স কমিউনিটি সম্পর্কে। জোহরান মামদানির যেটা আছে এটা তার জন্য একটা প্লাস পয়েন্ট, এবং আমাদের সিটিবাসীদের জন্য প্লাস পয়েন্ট। সে জানে হিন্দু কালচার কি, সে জানে মুসলমান কালচার কি, সে জানে সাউথ এশিয়ান কালচার, এশিয়ান কালচার, ইভেন উগান্ডার। তার জন্ম হয়েছে উগান্ডা, সে বড় হয়েছে উগান্ডায়, সে সেই অভিজ্ঞতাও তার আছে। তো এমন একজন লিডারশিপই তো আমাদের দরকার যে লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল জ্ঞানে গর্বিত, মানে জ্ঞানে সমৃদ্ধ। এই লিডারশিপের কারণে আমি মনে করি যে জোহরান মামদানি যোগ্য প্রার্থী। কিন্তু এর বাইরে যারা যে বিষয়গুলি নিয়ে কথা বলেন যে উনি কতটুকু মুসলমান, তাহলে এখানে এই লড়াইয়ে মুসলমান আছেই বা কে আছে মুসলমান? ওনারা জানতে চান যে উনি কতটা ধর্ম পালন করেন। এখানে কয়েকজনে মসজিদে যে নামাজ পড়ে, এই যারা দাঁড়িয়েছেন, এই তিনজন এই মুহূর্তে মুখ্য, সিলোয়া এবং কি বলে এন্ড্রু কুমো আর জোহরান মামদানি। এন্ড্রু কুমো রিসেন্টলি এই নিয়ে মনে হয় দ্বিতীয়টা মসজিদে উনি গিয়েছিলেন, এর আগে কখনো মসজিদের ধারে কাছেও তাকে পাওয়া যায়নি। কিন্তু গভর্নরও ছিল এক সময়, তার দশক ধরে তিনি রাজনীতিতে, কোনোদিন এই কমিউনিটিকে এইভাবে কখনো কাছে যে কথাও বলেননি। এখন যখন গেছেন সেটা আবার পজিটিভ কথা না, ঘৃণা ছড়াতে গেছেন। যে বিষয়টা বলেছেন সেদিন জ্যাকসন হাইটসের মসজিদে যারা নিয়ে গেছেন, তাদের বিষয় ছিল, শব্দটা ছিল পতিতা, যে জোহরান পতিতা প্রমোট করে বা কিছু একটা এরকম শব্দ বলেছে। আপনি দেখেন যে আইন নিয়ে তারা কথা বলছে, সে আইন আসলে পতিতা পুনর্বাসনের সহায়ক একটি আইন, যে একজন মানুষ ভালনারেবল কমিউনিটির মেম্বারদেরকে একটা সুন্দর মানে স্বাচ্ছন্দ্যমূলক এবং সুন্দর নিরাপদ জীবনের যাপন করার একটা রাস্তা করে দেওয়ার জন্যই ওই আইন, যেটা ডিক্রিমিনালাইজেশন বলা হয়, মানে তাদেরকে দোষী সাব্যস্ত না করে তাদের জীবনকে সহজ করে তাদেরকে স্বাভাবিক জীবনে মানে পদার্পণ করার সুযোগ দেওয়া হয়। সেই আইনের বিরুদ্ধে যে যাকে সাপোর্ট করলো সে কে? তিনি হচ্ছেন গিয়ে যৌন নিপীড়ক, যিনি এই দায়বদ্ধ হয়ে পদত্যাগ করেছেন এমন একজনকে। তাহলে আপনি কিভাবে তার বিরুদ্ধে তাকে সমর্থন করেন? তো আমাদের কমিউনিটির এখন আসলে একটা সময় এসেছে যে আমরা ইস্যু বেসড কথা বলি। আমাদের সবসময় আমরা বাঙালি পাবো না, সবসময় আমরা মুসলমান পাবো না। এই স্টেটে সমস্ত মানুষ বাস করে, সবার প্রতিনিধি এখানে থাকা উচিত, আমাদের প্রতিনিধিও থাকা উচিত। কিন্তু তাই বলে আমরা অযথা যে বিষয়টা ইস্যু হওয়ার কথা সেই বিষয় নিয়ে আমরা যেন আর লড়াই না করি, বরং যে যেখানে ভুল করেছে সব কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের যে এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে একটু ডিফারেন্ট ডাইভার্স রিপ্রেজেন্টেশনের, সেটার পক্ষে যেন আমরা সবাই শক্তভাবে দাঁড়িয়ে জোহরান মামদানিকে আমাদের সমর্থন দিয়ে সবাই মিলে ভোট দিয়ে একটি নতুন নিউ ইয়র্ক সিটি দেখতে চাই। আমরা এই পক্ষে যেন সবাই মতামত দেন, এটাই আশা করবো আপনাদের থেকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আপনাকে। এখন মোহাম্মদ আলী ভাই আপনার কাছে যাই। আমি পল ভাই আপনার কাছে আসবো, আপনার সাবজেক্ট আছে ওইটা নিয়ে আলোচনা করবো, আপনাকে সময় দেবো, অনেক সময় দেবো। জি মোহাম্মদ আলী ভাই আপনার কাছে শুনতে চাই, আপনি যে এই পোস্টটি দিয়েছিলেন
যে উনি ইমামতি করতে মেয়র হচ্ছেন না, পৌরোহিত হতেও মেয়র হচ্ছেন না, উনি হচ্ছেন যে নিউ ইয়র্ক সিটিকে লিড দেবেন। এবং নিউ ইয়র্ক সিটি আমরা দেখব যে আমাদের কমিউনিটির যে নিড, আমাদের কমিউনিটির যে চাহিদা, এই চাহিদা পূরণে কার প্রোগ্রাম, কী ধরনের প্রোগ্রাম, তাকে আমরা সাপোর্ট করব। এখানে কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, দিস ইজ নট এ ম্যাটার। সো আপনি এই পোস্টটা কেন দিয়েছিলেন এবং কি মানে এর বিহাইন্ডের ব্যাকগ্রাউন্ডটা কি? ধন্যবাদ তাহের ভাই, সুন্দর একটি প্রশ্ন বলতে কি, আজকে বিভিন্ন ভাবেই আমি এটা একটা কমেন্ট পেয়েছি। আর তার আমার এই কমেন্টটা দেওয়ার পিছনে আমি কয়েক সেকেন্ডে কথা বলি। সেটা হচ্ছে, আমি সকালে ঘুম থেকে উঠেই একটা পোস্ট, ফেসবুকে একটা কমেন্ট পেলাম, একটা পোস্ট পেলাম। সেখানে বলা হচ্ছে যে জোহরান মামদানি কোন একটা মন্দিরে যে সে বলছে সে হিন্দু। এইটা আমাদের বাঙালি, যে আমি নাম বলবো না, আমি রেসপেক্ট রেখে বলছি, বলতে পারে, যার যার এখানে অধিকার আছে, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অনুযায়ী সবাই সবার কথা বলতে পারে, সেটা আমি শ্রদ্ধা করি। এখন কাউকে মিথ্যা অপবাদ দিবেন, বাট কোনো ইস্যু ছাড়া কথা বলবেন, দ্যাটস মিন আপনি অনেক কিছু থেকে পিছনে আছেন এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এইসব তথ্যগুলি দেওয়া হয়। যার কারণে আমি লিখেছি একটাই, যে আমরা পৃথিবীর যে কর্নারেই যাই না কেন, যেখানেই যাই না কেন, আমরা বাঙালি, বাংলাদেশি, আমরা এখনো মানুষ হতে পারিনি। আমাদের চিন্তা ভাবনা, চিন্তা চেতনায় সাম্পাদিকতা, আমাদের চিন্তা ভাবনায় কাউকে ছোট করে কথা বলা, কার সম্বন্ধে না জেনে কথা বলা, এভাবে করে সমাজে কিছু কিছু লোক, সহজ সরল মানুষ কিন্তু বিশ্বাস করছে। আমাদের মেরি জুবেদা ভাবি বললো কিছুক্ষণ আগে পতিতার বিষয়টা, এটাও এখানে ভাইরাল হচ্ছে। উনি সুন্দর করে কথাগুলি বলেছেন। আমি ভাবিকে ধন্যবাদ জানাচ্ছি, মেরি জুবেদাকে, যে আপনার কথায় আমরা এতটুকু প্রমাণিত হয় যে আসলে মামদানি কি চেয়েছে, আসলে কি চাচ্ছে। এখন এই যে আমাদের মুসলিম এরিয়াতে বিভিন্ন মসজিদে আমরা যাচ্ছি, বিভিন্ন মসজিদে মানুষ আলোচনা করছে, মানুষ ধর্মীয় যারা দৃষ্টিকোণ থেকে চিন্তা করে, মনে করে যে এই পতিতাকে সে সাপোর্ট করছে, সে ভালো লোক না, আবার আরেকজন বলছে সে হিন্দু। এইভাবে করে একটা মানুষকে বিভ্রান্ত করে তার কিছু ভোট কাটার ইচ্ছা করছে। আর অনেক কিছুই তো আছে, যে যারা কমিউনিটিতে এখন কথা বলছেন, মামদানির বিপক্ষে কথা বলছেন, বলতে পারেন, বাট ভুল তথ্য না দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা কে কাকে ভোট দেবো সেটা আমাদের ব্যাপার, যার যার ভোট শেষে দিবেন, কিন্তু পোস্ট করার আগে একবার ভেবে চিন্তা বলবেন যে আপনি কি করছেন। আমার উদ্দেশ্য একটাই, আমাদের নতুন প্রজন্ম, আমরা তো আছি, আমাদের বয়স হয়ে গেছে 50-60 বছরের উপরে, এখানে অনেকে আছেন শ্রদ্ধাভাজন, আমাদের বাংলাদেশ কমিউনিটির পল ভাই আছেন, আরো অনেকে আছেন, তারা আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ, তারা বলতে পারবে। আমাদের নাজবুল ভাই আছেন, যার কথা সবাই আমরা শুনি সবসময় মনোযোগ দিয়ে, একেবারে সঠিক তথ্যগুলো তুলে ধরেন। হ্যাঁ, পতিতার বিষয়টা নিয়ে এখন কিন্তু একেবারেই সরব কমিউনিটি। এই একটা সাবজেক্টের উপরে জোহরান মামদানিকে ঘায়েল করার জন্য কিছু বাঙালি কমিউনিটি, কয়েকজন ইমাম, তারা উঠে পড়ে লেগেছে। আমি অনুরোধ করব আপনারা সঠিক তথ্যটা তাদেরকে দেন। সে বলেছে, যতটুকু আমি জানি, আমার হয়তো তথ্য ভুল হতে পারে, আপনারা সংশোধন করুন। সে বলেছেন তাদের যেই পেশা আছে কেন, তারা মানুষ, তাদেরকে রেসপেক্ট করতে হবে। সে বলে নাই সে তাদেরকে লিগ্যালাইজ করবে এবং কারো বাসায় যে তারা উঠবে এবং মসজিদ থেকে বেরোনোর সময় তাকে হাতে ধরে বলবে যে চলেন, আই গোনা গিভ ইউ গুড টাইম। এইসব কথা কিন্তু আসে না এখানে। তো এইসব বিষয়গুলি আপনারা দয়া করে এই কমিউনিটিতে ছড়াবেন না, আমার হাম্বল রিকোয়েস্ট। এবং আশা করি আমার ভাবি যে কথা বলেছেন, সবাই ঐক্যবদ্ধভাবে একজন নতুন মানুষকে দেখতে চাই, যিনি ইয়াং জেনারেশনের প্রতিনিধিত্ব করছে এবং নিউ ইয়র্ক সিটিকে যিনি চেঞ্জ করার যে ওয়াদা করেছেন, সেই ওবামার মতো আমি মনে করি তার মাঝে আমি এই আমাদের সাবেক প্রেসিডেন্ট ওবামার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জানো আমিন মেহেদি, কমিউনিটি বোর্ড মেম্বার এবং অ্যাস্টোরিয়ার বাসিন্দা। আপনি আপনার কমেন্ট শুনি, তারপরে পল ভাই আপনার কাছে আসছে। আপনার অনেক কথা আছে আমি জানি, বাট আই উইল কাম টু ইউ। Everyone, thank you Tahir bhai for inviting me here. I'm so glad to see all of these great people, our honorable brother Nasir Khan Paul, our
সোসাইটি সেক্রেটারি মোহাম্মদ আলী ভাই, জবেদা ভাবি অ্যান্ড সেলিনা উদ্দিন। আমি এই অনুষ্ঠানের শুরুর একটু ওই যে আমাদের আলোচনার শুরু থেকে আমি বলতে চাই, এইভাবেই আমরা মানুষকে মিসগাইড করি। সেলিনা আপা কিন্তু একটাও ইলিগ্যাল কথা বলেননি। উনি বলছেন যে এই যে একজন আর্কিটেক্ট হায়ার করে একজন আর্কিটেক্ট হায়ার করে তারপরে যেন ওনারা কাজটা করে, তাহলে কাজটা ঠিক হবে, কারণ আমরা অনেকেই ভুল করতে পারি। এই রকম ভুলটাই এই যে আজকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা। আমি গতকালকে আমার রেস্টুরেন্টে গেছি, তো ওইখানে আপনারা জানেন আমার ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে সিটিতে, তো ওইখানে আমার কিচেনে আমার এক ভাই আছে, তাকে মানে সে কিচেনে কাজ করে। তো সে বললো, জানেন আগে ঠিক করছিলাম আমদারির ভোটটা দিবেন, সে করলো কি দেখছেন, ওই যে এই ইসের ভোটটা দিয়ে এই যে সে এরকম ওই পতিতা লিগ্যালাইজেশন করতেছে। বলো কি তুমি? হ্যাঁ। তো এই হলো আমাদের অবস্থা। আমাদের সাধারণ মানুষ বুঝে না। তো তাদেরকে এই যে মামদানি, ওর সাথে আপনাকে আগেও বলছি এখনো বলছি যে আমার একটা গুড ফ্রেন্ডশিপ আছে, আই এম সো ক্লোজ টু হিম। ওর ক্রিস্টাল ক্লিয়ার আমার ভিশনগুলো। হ্যাঁ, একজন মানুষের সবগুলো হয়তো ঠিক নাও হতে পারে, কোথাও যদি ভুল থাকে সেটার জন্য আমরা তাকে আবার আমরা যদি মনে করি যে এই পলিসিটা তার ঠিক না, আমরা তাকে বললে সে শুনবে, সে এরকম একজন মানুষ। কিন্তু গভর্নর কোমো সে হবে পপেট, সে ওই তার প্রভুরা তাকে যেইভাবে প্রেসক্রিপশন দিবে তাকে সেইভাবে কাজ করতে হবে। তো আর এই যে আজকে সকালে যেটা আমি আজকে ঘুমের থেকে উঠে দেখি একজন ইমাম পোস্ট দিছে, আমি এখন কি বলবো, সে কিন্তু কোনো মসজিদের ইমাম না, তার নামের সঙ্গেই ইমাম নাম আছে আর কি। সে পোস্ট দিছে যে জোহরান মামদানি মন্দিরে গিয়ে বলছে সে হিন্দু। তো আমি সাথে সাথে তাকে লিখছি যে এটা অসত্য তথ্য মানুষকে দিবেন না, এই কথাটা দেওয়ার সাথে পরে গিয়ে আমি যখন এটা খুঁজছি আর পাইনি। তো এই জন্যই আমি একটা পোস্ট দিলাম সকালে যে আসলে তার মা যদি হিন্দু হয়ে থাকে এটা কোনো দোষের কিছু না, সে একজন তার মা হিন্দু, যেহেতু সে হিন্দু ধর্মের সমস্ত কিছুই সে জানবে, সে বুঝে, সে সবকিছু। তো তাদের ওখানে গিয়ে সেটা বলছে, এটা দোষের কিছু নাই। তো কারণ হলো কি, আমি আমার মসজিদের যে ইমাম আছে উনি আমি আজকে 25 বছর ধরে তার সাথে পেছনে নামাজ পড়ি, সে একজন জুইশ। সে আমাদের সাথে অনেক সময় বলে যে তোমরা আমার মায়ের জন্য দোয়া করো যেন সে মুসলমান হয়। তো ওইটা হলো ইসলামের। আর আমাদের আজকে যে সুযোগটা আসছে, আমরা এই যে ভাবি যে কথাটা বললেন যে ডাইভার্সিটি, একটা যে আমাদের কথাগুলো বুঝবে, আমাদের নিডটা বুঝবে, তাদের কাউকে পাওয়া, তো এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। আমরা যেন ওই মিস ইনফরমেশন গুলো মানুষকে না দিয়ে কনফিউজ না করি। আমাদের সাধারণ ভোটার তারা তো বুঝতেছে না, ওই যে বলে দিছে মামদানি পতিতাদের লিগ্যালাইজেশন করে, সেটাই শেষ, আর ওর কাছে আর বেরো না। ওই নিজে যেরকম বুঝে তো বউ বাচ্চাকেও তাই বলবে, এর কিন্তু ভোট দিও না, আর দিনের বাইরে হয়ে যাব। কথা তো সেটা না। আর ওইটা যে ওই যে আলী ভাই যেটা বললেন, উনি তো আর মসজিদের ইমামতি করতে যাবেন না, উনি হলো কি ওনার ধর্মটাকে এখানে, হ্যাঁ এই প্রথম একজন মুসলিম ক্যান্ডিডেট এতটা অ্যাডভান্স হতে পেরেছে। তো এটা হচ্ছে কি, উই শুড প্রাউড ফর দ্যাট। আমরা ওইটার পাশাপাশি সে নিজেও কিন্তু বলছে আমি কিন্তু শুধু মুসলমানের না, আমি আর ইসলামেও তাই আছে যে আপনি প্রত্যেককে প্রোটেক্ট করবে। উনি যদি হয় তাহলে উনি হি ইজ এ ভেরি গুড হিউম্যান বিং। আপনি তাহের ভাই, আপনিও ক্লোজ, আমিও ক্লোজ, আমাদের ডিস্ট্রিক্ট আমার সাথে সে আছে। তো উই নো হিম ভেরি ওয়েল। আমি একটা ব্যাপার নিয়ে ওর সাথে তর্ক, আমাদের ওই যে যখন বাইক লেনের 35 অ্যাভিনিউতে একটা ছিল, ওটা আমি তাকে বললাম যদি এভাবে তো ল্যান্ডলর্ড হয়ে যাবে। ও ব্রাদার, আই মিন উই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট, উইল টক অ্যাবাউট ইট। তো এই যে এই যে শোনার যে টেন্ডেন্সিটা, এটা আমাদের অনেক অফিসিয়ালের কাছ থেকে কিন্তু আমরা পাই না। তো এই যে জনগণকে বুঝতে হবে, তাদের নিডটা জানতে হবে, সেইভাবে কাজ করতে হবে। আবার মানুষকে এই যে ধরেন আমি নাম বললাম না, কেউ বলে হ্যাঁ গরিব মানুষ কষ্ট করে একটা বাড়ি কিনবে আর সেই বাড়িটাতে রেন্ট ফ্রিজ করে দিবে, তাহলে কেমন করে সে? এটা তো টোটালি মিস ইনফরমেশন। ওইটা রেন্ট স্টেবিলাইজ অ্যাপার্টমেন্টের জন্য কোনো ক্ষেত্রে, তাও সব সময় না, কিন্তু ওটারও ক্লাসিফিকেশন আছে, নিডটা বেস্ট করে ওটার আছে। ওইটার বেলায় একটা 1 ফ্যামিলি বা 2 ফ্যামিলিতে তো এটা অ্যাপ্লাই হবে না। তো এই যে এইগুলো বলে বলে হয়েছে কি, এই মামদানিকে যেন পিছনে ফেলানো যায়। আর আমরা তো শুনেই আসছি যে মিলিয়নস অফ ডলার ইনভেস্ট করতেছে। এখন আমরা জানি না আমাদের ভাইয়েরা বোনেরা কেউ কি এটা সেই মিলিয়নস ডলারের অংশবিশেষের জন্যই এই ইনফরমেশন গুলো আমাদের কমিউনিটিতে ছড়ানো হচ্ছে, নাকি আসলে আমাদের নিডের জন্য। অবশ্যই আমাদের কেউ একজন কুমুকে সাপোর্ট করতেই পারে, হ্যাঁ সেটা করতে হবে তার পলিসির জন্য। সে একজন ফেইলিওর, একজন গভর্নর হিসাবে সে ফেল করছে, তাকে রিজাইন করতে হচ্ছে, তার অ্যালিগেশন গুলো এখনো অ্যালাইভ, ওইগুলি একটারও হয় নাই। তাকে গিয়ে আমাদের কংগ্রেসে গিয়ে শুনানিতে তাকে কৈফিয়ত দিতে হয়েছে। আর সে এইরকম একটা অল্প বয়স্ক, তারকে বলা হয় যে অল্প অনভিজ্ঞ, তার কাছে সে প্রাইমারিতে লুজ করছে, হি ডিফিটেড বাই হিম।
এন্ড ওর যদি লজ্জা শরম কিছু থাকতো তাহলে আর দেও না, কিন্তু ওরে পিছন থেকে যে এই যে টাকা পয়সা দিয়া ভাই যা যা তুই গিয়ে দাঁড়া আমরা তোকে দিব, তো ওই যে এই প্রভুদের জন্য সে টাকা নিয়ে যেটা যে আগে আসতেছে ওই তাদের কাজই সে করবে, তাদেরটাই শুনতে হবে, তারা পিছন থেকে তাকে ডাকবে। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন খোমো অ্যান্ড জোহরান মামদানি। সো আমি হাম্বলি রিকোয়েস্ট করবো আমাদের সমস্ত ভাইকে, স্পেশালি আমাদের পল ভাইকে, লেটস গিভ হিম এ চান্স অ্যান্ড লেটস সি হোয়াট হি ইজ ডুইং, অ্যান্ড ইট উড বি এ ভেরি ওয়ান্ডারফুল দ্যাট আমরা একজন সাউথ এশিয়ানকে, একজন মুসলমানকে, একজন ইউনো ইয়াং স্টারকে এরকম একটা দায়িত্ব দিতে হবে। কালকে ওই যে আমরা যখন ডাইভার্সিটি প্লাজাতে ভোটার রেজিস্ট্রেশন করাচ্ছিলাম, একজন সাংবাদিক এসেছিলেন ইয়ের নিউ ইয়র্ক, আমার নামটা এখন মনে আসতেছে না, হ্যাঁ, তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে ও তো মাত্র 5-7 জনের, আমাকে ও যদি 5-7 জনের জন্যই কাজ করে ও সফল হতে পারে, তুমি কেন বুঝতেছো না এখানে তো ও শুধু নতুন থাকবে আর সব অফিসিয়ালরা তো সেখানে আছে, সব সেক্রেটারিটা, সব মানুষ তো অভিজ্ঞ জনেরা তো সেখানে আছে, সেইখান থেকে সে পিক করবে কোনটা ঠিক কোনটা অঠিক। তো এটার জন্য দাঁড়িয়ে ইয়েস ইউ আর রাইট। তো এইভাবে যদি আমরা চিন্তা করি, আমাদের সুন্দর একজন ক্যান্ডিডেট আমাদের সামনে এখন আসছে, আমি সবাইকে, আমার ভাই বোন যারা আছেন সবাইকে রিকোয়েস্ট করবো, লেটস গিভ হিম এ চান্স, লেটস ভোট ফর হিম এন্ড মেক হিম উইন এন্ড আমাদের এই সিটের মেয়র বানাই। থ্যাংক ইউ জনাব আমিন মেহেদী। সেলিনা আপা, এনি কমেন্ট অন ইট? আপনাকে আনমিউট করতে হবে। জি, আমি এই প্রোগ্রামের সব ডিটেইলস বলতে চেয়েছিলাম, তো আমি সময় পাই নাই। আপনারা যদি আমাকে 5 মিনিট সময় দেন তাহলে আমি বলবো এই প্রোগ্রামে কি কি আছে। সময় আছে? 3 মিনিট আপনাকে দিলাম, 3 মিনিট। এই প্রোগ্রাম শুধু বেসমেন্টের জন্য না, এই প্রোগ্রামে আরো অনেক কিছু আছে, যেটা অ্যাক্সেসরি ডুয়েলিং ইউনিট, যেটা ওই যে বেসমেন্ট বা এক্সটেনশনের কথা বললাম। আরেকটা আছে কনভারসেশনে থাকবে অনেকগুলা খালি অফিস বিল্ডিং আছে, বা এমনিতেই আরো কিছু খালি বিল্ডিং যেগুলো আছে ওইগুলাকে আপনার বৈধতা দেওয়া হবে আর কি, যাতে ওখানে আবাসন করা হয়। তারপরে আরেকটা আছে রিডিউস পার্কিং ম্যান্ডেট। ওটা হলো যখন হাই রাইজ বিল্ডিং বানানো হয় তখন ওখানে আপনার পার্কিং এর জন্য একটা ম্যান্ডেটরি থাকে আর কি, যে পার্কিং করতেই হবে। সেটা এখন ইজি করা হয়ে যাবে, যাতে হাই রাইজ বিল্ডিং ইজিলি করা যায়। তখন বলা হয়েছে আর কি যে পার্কিং ম্যান্ডেটটা ইজি করে দিলে ওখানে রেন্ট কমে যাবে, মানুষের যারা রেন্টার থাকবে ওদের রেন্ট কমে যাবে। তো এটা একটা ভালো দিক দেখা যাচ্ছে। তারপরে অ্যাফোর্ডেবল হাউজিং প্রিভেন্স, যেটা যে কোনো হাই রাইজ বিল্ডিং বানালে বা যে কোনো নতুন আর কি কনস্ট্রাকশন হইলে, স্পেশালি হাই রাইজ বিল্ডিং যখন বানানো হয় তখন ওখানে কিছু অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্ট দেওয়া হয়, যেগুলো লটারি দিয়ে মানুষকে দেওয়া হয়। তো ওইগুলাকে এখন সরকার বলতেছে আর কি ওরা ডেনসিটি বোনাস যেটা ওরা বাড়াবে, যেটা বিল্ডারদেরকে দিবে, যারা রেন্ট নিবে ওদেরকে নয়, বা যারা ওই যে আপনার অ্যাফোর্ডেবল হাউজিং যারা রেন্ট নিবে ওদেরকে দেওয়া হবে না, বিল্ডারদেরকে দেওয়া হবে এই ফ্যাসিলিটিটা, ডেভেলপারকে। হ্যাঁ, আরেকটা আছে আপনার ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, যেগুলো পাবলিক ট্রান্সপোর্টেশনের আশেপাশে বিল্ডিং নির্মাণ করা হবে, যেগুলো আগে কিছুটা কম ছিল, তো এগুলা এখন আর কি ইমপ্রুভ করা হবে। আবার টাউন সেন্টার জোনিং, দোকান যেগুলোকে স্ট্রাইপ বলে, যারা রাস্তার পাশে দেখা যায় যে শুধু দোকান থাকে, যেগুলোকে স্ট্রাইপ বলা হয়, ওইগুলোর উপরে আবাসন বানানো যাবে, যেগুলো আর আগে পারমিশন ছিল না, তো ওইগুলোতে পারমিশন দেওয়া হবে। তারপরে স্মল বিজনেসে সাপোর্ট দেওয়া হবে, আর ক্লাইমেট চেঞ্জের জন্য ক্লাইমেট সলিউশনে সাপোর্ট দেওয়া হবে। আমি আর ডিটেলস বলতে গেলাম না, আমি শুধু আপনাদের সময় কম, 3 মিনিট বললাম। শুধু এই প্রোগ্রামটা শুধু বেসমেন্ট বা এক্সিস্টিং হাউসের এক্সটেনশনের জন্য না, এই সব প্রোগ্রাম এখানে হবে। তারপরে 1 লক্ষ আগামী 15 বছরের মধ্যে 1 লক্ষ চাকরি এই হাউজিং সেক্টর থেকে করা হবে আর কি, ক্রিয়েট করা হবে। জি। আর আগামী 15 বছরের মধ্যে 80,000 আবাসন করা হবে, যেটা 2033 সাল পর্যন্ত আরো 80,000 এড হবে। তো এটা হাউজিং মার্কেটে একটা স্থিতিশীল ভাব হয়তো আসতে পারে, হয়তো না, হয়তো আসবেই যদি এটা কার্যকরী হয় আর কি। নিজের যে এক্সিস্টিং হাউসগুলোতে কোনো কিছু এক্সটেনশন করতে হলে আর্কিটেকচারের পরামর্শ নেবেন, আর্কিটেকচার হায়ার করবেন।
বিল্ডিং কোড বা জোনিং রেগুলেশন মেনে যে কোনো কাজ করবেন, এমনিতে কিছু করবেন না, করে আরো বিপদে পড়বেন। কারণ একটা বাড়ি বানানো হয়েছে একটা সাপোর্ট দিয়ে, যেখানে আপনি 3-4টা সাপোর্ট নিবেন সেখানে আবার ওই সব সাপোর্ট গুলো বাড়াতে হবে। এইটাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব নাসির আলী খান পল। এখন আপনার কাছে যাই, উনি অনেকক্ষণ থেকে আমাদের সবার কথা, উনি যেহেতু মুরব্বী আমাদের সবার, সো হি ইজ লিসেনিং টু এভরিওয়ান, নাও দিস ইজ হিজ টার্ন। নাসির পল ভাই, প্রথমে জানতে চাই আপনার কাছে যে যুক্তরাষ্ট্রের সর্বত্র আপনি জানেন হাউজিং মার্কেট, বিশেষ করে বাড়ি ফোরক্লোজার খুব দিনে দিনে বাড়ছে। এই বিষয়ে একটি রিপোর্ট বেরিয়েছে আজকে গতকালকে সিবিএস নিউজ বিষয়ে একটি বিশাল রিপোর্ট করেছে, এবং আমাদের কমিউনিটির অনেকেই আমার মনে হয় যে অ্যাওয়ার হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত যে বাড়ি ফোরক্লোজারে কেন যাচ্ছে। সো আপনি তো এই বিষয়ে এক্সপার্ট, আপনার যদি এই বিষয়ে আপনার এক্সপার্ট ওপিনিয়ন জানতে পারি আমরা। ধন্যবাদ। বাড়ির ফোরক্লোজ কেন যাচ্ছে এর পিছনে অনেক কারণ থাকতে পারে। তো মেইনলি কারণ যেটা আমি মনে করি যে আপনার বিভিন্ন ধরনের যে ল আছে, স্টেট ল, সিটি ল, এই লগুলো ইদানিং খুব এফেক্ট করছে। যেমন নিউ ইয়র্ক সিটির কথা বলি, নিউ ইয়র্ক সিটিতে আপনার যদি একটা টেনেন্ট আপনাকে ভাড়া না দেয় কোনো কারণ ছাড়াই, এই না যে আপনি কোনো সার্ভিস দিচ্ছেন না, কোনো কস্ট ছাড়াই ভাড়া না দেয়, এই টেনেন্টটাকে যদি আপনি সরাতে যান, লয়ার কল করবেন, লয়ার বলবে 1 year, ইট কুড বি 1.5 year to 2 years। তো আপনার এই যে প্রসেসটা, এখন একটা লোক যখন বাড়ি কিনে, মনে করেন একটা লোক বহু কষ্ট করে সঞ্চয় করে সারা জীবনের টাকা দিয়ে 2 ফ্যামিলি বাড়ি কিনলো। সেই 2 ফ্যামিলির মধ্যে একটা সে নিজে থাকে আর একটা ভাড়া দেয়। সেই ভাড়াটা যদি তার ভাড়াটার উপর ডিপেন্ড করে, তারা মর্গেজ দেয়। একটা বাড়ি কিনলে 6-7টা খরচ থাকে। আমাদের রিয়েল এস্টেট ব্রোকাররা বলে যে মর্গেজ, খালি আপনাকে বলে মর্গেজ আছে, কিন্তু ওরা কিন্তু যে আরও 7টা খরচ আছে এইটা বললে অনেকে বাড়ি কিনা থেকে পিছিয়ে যাবে, এই জন্য ওই খরচগুলো লুকিয়ে রাখে। এই খরচগুলো কি? একটা বাড়ির মর্গেজ থাকে, মর্গেজ ইন্স্যুরেন্স থাকে। আপনি যদি 20%-এর নিচে দেন তখন আপনাকে সেই মর্গেজ ইন্স্যুরেন্স অ্যাড আপ হবে। তারপরে আপনার বাড়ির ইন্স্যুরেন্স আছে, বাড়ির গ্যাস বিল আছে, হিটিং বিল আছে, গাড়ির ইলেকট্রিক বিল আছে বাড়ির। তারপরে তো নিউ ইয়র্ক সিটিতে থাকলে একটা যদি সোডার ক্যান আপনার বাড়ির সামনে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে আপনাকে একটা $50 টিকিট দিয়ে দেবে। সেই টিকিট আছে, মেনটেন্যান্স আছে। একটা লোক যখন 2টো ফ্যামিলি বাড়ি কিনে একটা রেন্টের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে মাসের শেষে মর্গেজটা দেয়, সেই যখন ভাড়াটা বন্ধ করে দেয় তখন সেই ল্যান্ডলর্ডটার অবস্থা কি হবে? এরকম হাজার হাজার প্রমাণ আছে যে এই ধরনের ল্যান্ডলর্ডরা টেনেন্ট ভাড়া না দেওয়ার জন্য, এই আইনের জন্য, সিটির আইনের জন্য, টেনেন্ট ভাড়া না দেওয়ার জন্য তারা বাড়ি ফোরক্লোজ যেতে বাধ্য হয়ে যায়। এটাই আমার মনে হয় একটা বিশাল বড় কারণ। আবার অনেকে ব্রোকারের যারা আছে, ব্রোকাররা, রিয়েল এস্টেট ব্রোকাররা মনে করেন আপনাকে যখন হিসাব দেখাবে একটা নতুন বায়ারকে, যে এই 3 ফ্যামিলি হাউসটা কিনেন, আপনার এত রেন্ট আছে, রেন্টটা তারা বেসমেন্ট অ্যাপার্টমেন্ট সহ দেখায়। একটা নিউ ইয়র্ক শহরে বেসমেন্টে এমনও বেসমেন্ট আছে যেটা আপনি $2,000 রেন্ট পেতে পারেন। তো এখন এই 3 ফ্যামিলি বাড়িটা আপনাকে কিনলো, ব্রোকার আপনাকে বেসমেন্টের রেন্টটাও ইনক্লুড করে খরচের দেখালো। তা আপনি ভাবলেন আমার যে আয় তাতে আমি 3 ফ্যামিলিটা কিনতে পারবো, কেন বেসমেন্টের $2,000 ইনকাম আছে। সব ইনকাম আপনি কাউন্ট করে আপনি ব্রেক অ্যান্ড ইভেন করে বাড়িটাকে চালাচ্ছেন। কেন বাড়ি কিনা একটা শখ, সব ইমিগ্রেন্ট লোকেরই, শুধু বাংলাদেশি না। মেইন ড্রিম হয় উন্নত দেশে গেলে ইমিগ্রেন্ট হয়ে যে একটা মাথার উপর ছাদ থাকবে। তো এই যে ক্যালকুলেশন করে ভদ্রলোক কিনলো বেসমেন্টের ইনকামের উপর ডিপেন্ড করে, এখন ইনার মনে করেন ফর গড ফরবিড ওনার একটা টেনেন্ট ভাড়া দিচ্ছে না একটা ফ্লোরের, আর এদিকে বেসমেন্টটা সিটি আসে ইললিগাল রেন্টাল বলে সিটি আসে আপনার বেসমেন্ট বন্ধ করে দিল। তাহলে আপনার মিনিমাম $5,000 রেন্টাল ইনকাম পার মান্থ টোটালি বন্ধ হয়ে গেল। অল অফ এ সাডেন একটা টেনেন্ট ভাড়া দিচ্ছে না,
বেসমেন্ট আপনার বন্ধ হয়ে গেছে। সো আপনার যদি ব্রেক অ্যান্ড ইভেন মর্গেজ দিয়ে খরচ দিয়ে থাকে 5,000 যদি সেখান থেকে আউট হয়ে যায়, obviously your house will go to the foreclose. সো এই জন্যই মেইনলি আপনার বাড়িগুলো যে ফোরক্লোজ যাচ্ছে, কেন একটা মানুষ যখন 20% ডাউন দেয় বা 25% ডাউন দিয়ে বাড়ি কিনে, তখন এই বাড়িটা তার যদি ব্লাড বিক্রি করতে হয়, ব্লাড বিক্রি করেও সে ফোরক্লোজটাকে সেই বাড়িটা বাঁচাবে। কিন্তু এইরকম পরিস্থিতিতে পড়লে তার ব্লাড বেচেও সে কোনো দিশে করতে পারবে নাই বলেই আজকে প্রচুর বাড়ি, আমি জানি বাঙালি অনেকের বাড়ি ফোরক্লোজ হয়ে গেছে। এবং ফোরক্লোজার যেটা, এটাকে অ্যাভয়েড করার জন্য দ্যাট মিনস আপনার আগ থেকে ম্যাথ নিতে হবে যে কত টাকা আপনার বাড়ির দাম, আপনার ইনকাম কত, আপনার আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি আছে কিনা, এবং আপনি নিয়মিত রেন্ট পরিশোধ করতে পারবেন কিনা। এবং রেন্ট শুধু না, শুধু মর্গেজ শুধু না, মর্গেজের সাথে আপনার মাঝে মাঝে টিকিট পাবেন, মাঝে মধ্যে মেনটেনেন্স কস্ট আছে, মাঝে মধ্যে অল অফ এ সাডেন হয়তো আপনার মনে হলো একটা ছাদে একটা ভেঙে গেল, ছাদ একটু কোনা, এটা ঠিক করতে আর $3,000 লাগবে, রাইট? সো দিস $3,000 আনএক্সপেক্টেড। সো এইগুলো আপনার হিসাবে রাখতে হবে, প্লাস ট্যাক্স, রাইট? এগুলো হিসাবে রেখে দেন ইউ হ্যাভ টু বাই দ্য হাউস, রাইট? তো এই জন্যই যে আপনারা যে ক্যালকুলেশনটা করেন, যারাই রং ক্যালকুলেশন করছেন তারাই মানে ক্যালকুলেশনটা আসল করতে হবে, এটাই মেইন জিনিস। হ্যাঁ, এবং এমন অবস্থা হবে একটা টেনেন্ট যদি আমার মুভও হয়ে যায়, 6 মাস যদি ভাড়াও না হয়, বা একটা আমার টেনেন্ট যদি ভাড়াও না দেয়, তারপরেও আমি যেন সার্ভাইভ করতে পারি। আমার 6 মান্থ, মিনিমাম 6 মান্থ ইনকাম থাকে। রাইট, থ্যাংক ইউ সো মাচ পল ভাই, ভেরি নাইস অ্যাডভাইস। সো অন্য কোনো বিষয় আপনি তো সাপোর্ট করেছেন আমদানিকে, রাইট? জি না, এটা ভুল বললেন। আর আমি ওই প্রসঙ্গে একটু কথা বলি, বেশি কথা বলতে চাচ্ছি না আমি। না, এখানে অনেকে আছেন তো, মানে আপনি তো সাপোর্ট করেছেন আমদানিকে প্রথম থেকে, আমি দেখলাম। না, আপনি এটা খুবই ভুল কথা বললেন। যাই হোক, আমি একটু বলি। না, আপনি তো প্রথমে আমদানি, আপনার তো অনেক পোস্ট আমি দেখছি আমদানিকে সাপোর্ট করতেছেন আপনি। শুনেন, আমি একটু প্লিজ, আমার মুখে যদি আপনি আপনার কথা দিয়ে দেন তাহলে তো হবে না। আপনি তো আপনার ফেসবুক স্ট্যাটাস আমি দেখেছি। আমি এই ইলেকশনে আমার ক্যান্ডিডেট আছে, আমি রিপাবলিকান করি, আপনি খুব ভালো করে জানেন। আপনি না জানার ভান করেন, তাহের সাহেব তো ইউ আর ভেরি, আমি স্মার্ট বলবো না, কানিং। আপনি জেনে তো আমি একটু বলবো, আমি একটা কথা বলছেন যে পল ভাই আপনি মানে মামলার দিকে চলে আসেন, এই ধরনের একটা রিকোয়েস্ট করছেন। না, আপনি আমি দেখেছি আপনার অনেক পোস্ট আছে। পল ভাই আজকে তো ইব্রাহিম চৌধুরী ভাই নাই, এই জন্য তাহের ভাই একটু আপনাকে ঠিক আছে একটু বলতেছেন, বুঝতেই পারতেছেন আপনি। পল ভাইয়ের তো হাইট 6 feet, হি ক্যান টেক এনি হিট, I can take any hit. I'm ready. তাই জন্য না, তার সঙ্গে আমার একটা, যাই হোক, আমদানির ব্যাপারটা হচ্ছে, আমি তো ফার্স্ট অফ অল আমি ভোটারই না। আর আমি যদি ভোটারও হই, তাহলে আমার ক্যান্ডিডেট আছে সিলুয়া, কার্টিস সিলুয়া। যতদিন মাঠে আছে ততদিন আমি কোনো দিকে অবস্থান নিতে পারবো না। আমি একটা পার্টির চেয়ারম্যান, আই হ্যাভ টু বি লয়াল অন দ্যাট পার্টি। আর আপনার মামদানির ব্যাপারে যেটা বলছি, যে মামদানি হিন্দু টেম্পেলে গেছে, ইজ অল রাইট, কোনো অসুবিধা নেই। কিন্তু মামদানি যখন বিভিন্ন জায়গায় এই যে কথাগুলো যে বলছে, যখন মুসলমানের কাছে যাচ্ছে আই মুসলিম, যখন গণেশের মন্দিরের কাছে যাচ্ছে মাই মাদার ইজ হিন্দু, তারপরে তো এই ধরনের কথাবার্তা, তারপরে বলছে আই উইল বি দ্য ফার্স্ট, ওই হিন্দু টেম্পল ইন্ডিয়ান মেয়র। আবার মুসলমানদের কাছে যায় বলছে আই উইল বি দ্য ফার্স্ট মুসলিম মেয়র। আবার সাউথ এশিয়ানের কাছে যায় বলছে আই এম দ্য ফার্স্ট সাউথ এশিয়ান মেয়র। আবার উগান্ডার কাছে যায় বলছে আই উইল বি দ্য ফার্স্ট উগান্ডিয়ান মেয়র। সো এই যে এত মেয়র, উনি সবার মেয়র। তো এই ধরনের পলিসি পলিটিক্যাল লোকদের জন্য খুব একটা না, কেন এখানে সবার তো পল ভাই আমি কি আপনাকে বলতে পারি, উনি কথা বলার সময় কিন্তু আমি কোনো কথা বলিনি, সেই ভদ্রতাটা একটু বজায় রাখেন। আমাকে তাহের একেবারে সময় দেয় না, যেহেতু আমি অপোনেন্ট পার্টিতে, আমি এগেন্স্ট দ্য ওয়েভ সুইম করছি, ও সময় বেশি দিবে না, অত সময় নষ্ট করেন না। লেট মি টক, তারপর আপনারা বলেন। সারা রাত ইজ ফর ইউ। ওখানে ম্যারি জুবাইদা আছে, যদিও আমি
পার্টি লাইন ক্রস করে এসে আমার ম্যারি জুবাইদাকে আমি সাপোর্ট করব, অফকোর্স করব, এবং সবসময় করছি। আমার পার্টি লাইন ওই জায়গায় আমি ক্রস করব, ওই জায়গায় আমি রিপাবলিকান পার্টি লাইন ক্রস করব আমার বাংলাদেশি এই যার জন্য আমি গর্বিত এক মহিলার জন্য, তা করব। কিন্তু ওই যে আপনি বলছেন যে পল ভাই মামদানির দিকে চলে যাচ্ছেন, এটা তো বাংলাদেশ সোসাইটি না যে 20 টাকা দিয়ে আপনি বিবেক কিনে দিলেন পল ভাই চলে আসো। যারা একটু ইন্টেলিজেন্ট লোক তারা তো এইভাবে ডাকলেই চলে আসে না। আমরা তো একটা আদর্শ নিয়ে থাকি। মামদানি মুসলমান কি না হিন্দু এটা আমার দেখার দরকার নেই। যারা অ্যাকচুয়ালি এডুকেটেড লোক তারা কিন্তু, যেটা মেরি জুবাইদা বলছে, অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট, ক্যান্ডিডেটের পলিসি দেখতে হবে, হোয়াট ই স্ট্যান্ডস ফর, হোয়াট ই বিলিভস ফর। মামদানি কিছু জিনিস বিলিভ করে যেটা আমার সঙ্গে যায় না। এখন আপনারা যদি আমাকে এক্সপ্লেন করতে বলেন আমি করব, যদি সময় না থাকে করব না। কিন্তু এরকম কুমুও অনেক কিছু করে যেটা আমার বিশ্বাসের সঙ্গে যায় না। অতএব দ্যাটস ডিফারেন্ট স্টোরি। কিন্তু সেটা তো আপনি যদি মামদানিকে সাপোর্ট করেন আপনাকে ডিফেন্ড করতে হবে। আমি একটা কোশ্চেন করেছি, আপনি উত্তর দেন, আমি বলতে কোনো লজ্জা নেই, যে এই প্রস্টিটিউশন যদি লিগালাইজেশন করে, যখনই একটা জিনিস লিগাল হবে, আপনারা এখন ডেমোক্রেটরা তো ওয়ার্ডের টুইস্ট করে, ওয়ার্ড নিয়ে খেলাখেলি করে, অনেক লেফট মিডিয়া করে, এসব আমরা বুঝি। যাই হোক, এই ডিক্রিমিনালাইজেশন বলছে, এটার মানে আপনার প্রস্টিটিউশন যদি আপনাকে একটা অ্যাপ্রোচ করে, সন্ধ্যার সময় কোনো ইয়াং মেয়ে এসে অ্যাপ্রোচ করে, এটা আর ইললিগাল থাকবে না। মামদানি সাহেব এটাকে লিগাল করে দেবে। তার জন্য প্রস্টিটিউশনকে আপনার পুলিশ প্রস্টিটিউটটাকে অ্যারেস্ট করতে পারবে না, বিকজ এটা আর ক্রিমিনাল অফেন্স না। ডিক্রিমিনালাইজেশন মানে ইটস নট এ ক্রিমিনাল অফেন্স এনিমোর। কিন্তু এটা যদি হয় তাহলে অ্যাজ এ ধার্মিক লোক হিসাবে আমি বলছি, যখন সেই রাইটটা পেয়ে যাবে, তখন যদি আমি এশার নামাজ পড়ে বেরোচ্ছি, আমার মসজিদের সামনে যদি একটা সেক্স ওয়ার্কার বলে, হেই ইয়াং ম্যান, ইউ ওয়ান্ট টু হ্যাভ এ গুড টাইম উইথ মি টুনাইট, আমি কিন্তু পুলিশ কল করতে পারবো না। আর ওই সময় আমার একটা নাতি আমার সঙ্গে থাকতে পারে। তো এই ধরনের সমাজ তো আপনি চেতে পারেন, আমি চাবো না। এই জন্য প্রস্টিটিউশন লিগালাইজেশন করলে অনেক ডিমেরিটস আছে। এখন লিগাল না হওয়ার পরও দেখেন রুজবেল এভিনিউতে যায়, দেখেন কি অবস্থা, সন্ধ্যার পর হাঁটা যায় না একেবারে। আর এই জিনিসটা যখন বৈধ হবে তখন তো আমাদের সামাজিক অবক্ষয় হবে, সেটার ব্যাপারেই আমরা বলছি। আপনিও একটা সচেতন যদি নাগরিক হন, আপনি চিন্তা করবেন, একটু চিন্তা করবেন। আপনারা বলতে পারেন মামদানি যে একেবারে এটা করতেই হবে তার কোনো মানে নেই, তাকে বুঝাতে পারেন, আপনারা তারা কাছের লোক, যে না আমাদের মনে হয় আফটার অল তুমি তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউর এ মুসলিম, আমাদের নর্মস, আমাদের আইডিওলজি, আমাদের ইথিক্স প্রিন্সিপালের সঙ্গে এই জিনিসটা যায় না। দ্যাটস অল আই এম আস্কিং। থ্যাংক ইউ। এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই যদি ওর মধ্যে 30 সেকেন্ড আপনি যদি 1 মিনিট। বিষয়টা খুব জরুরি। এই জায়গাটা ডিক্রিমিনালাইজিং এবং লিগালাইজিং, এটা আমি 2020 থেকে এক্সপ্লেন করতেছি আমাদের কমিউনিটির কাছে। আমি জানি না কোথায় আমাদের ভুল যে আমরা সামহাও এটা বোঝাতে পারছি না। আর ডিক্রিমিনালাইজিং আর লিগালাইজিং এক জিনিস না, এবং এই ব্যাপারটা আমি আমার এন্ডোর্সমেন্টও পরিষ্কারভাবে লিখেছি। কারণ আপনারা এমনিতে তো কথা বলাই যায় বিভিন্ন ফোরামে, কিন্তু আমরা তো লিগাল জিনিস লিখিত দেই যে কি আমরা বিশ্বাস করি এবং কি করি না। ডিক্রিমিনালাইজিং হচ্ছে গিয়ে একজন ভালনারেবল মানুষকে আপনি তাকে অপরাধী হিসেবে তাদের জেলে রেখে, পাবলিক ফান্ডিং ইউজ করে তারা জেলে আটকে রাখলেন, তার পরিবার সাফার করতেছে ঘরে, সে হয়তো এই পথে তাকে জোর করে আনা হয়েছে, তাকে হয়তো ট্রাফিকিং এর শিকার সে এইরকম একটা অবস্থায় যদি ডিক্রিমিনালাইজেশন না থাকে, তখন এই মেয়ে বা এই যে ভালনারেবল পুরুষ হোক নারী হোক, তাকে তো থ্রেট দিয়েও সারাক্ষণ তাকে অপরাধ কর্মের সাথে যুক্ত করতে বাধ্য হবে। কারণ তাকে যেহেতু একটা ক্রিমিনালাইজিং এর একটা ব্যবস্থা আছে, সে তাকে সবসময় একটা ভয়ভীতি দেখিয়েও এই কাজে জড়িত রাখতে পারে। ডিক্রিমিনালাইজ করলে এই মানুষটার একটা স্বাভাবিক জীবনে যাওয়ার একটা সুযোগ থাকে। কারণ এখন কেউ কল করেও তাকে আটকাতে পারবে না, কারণ আটকালে সে দায়ী হবে না, যে টাকা দিয়ে এই কাজটা করেছে সে কিন্তু তারপর দায়ী থাকবে। তাকে কিন্তু ডিক্রিমিনালাইজ করা হচ্ছে না, হচ্ছে এই ভালনারেবল মানুষটাকে। সো আপনারা যেটা বলেন যে কেউ আপনাকে, পল ভাই আমি আপনাকে শ্রদ্ধা করি বড় ভাইয়ের মতোই, কিন্তু যে কোনো মানুষ, একজন মানুষ ডাক দিলেই চলে যাবে?
তাহলে তো পৃথিবীটা এতটাই ঠুনকো আমাদের ইমান, এতটাই ঠুনকো আমাদের সমাজ যে কেউ একটা অপরাধ ক্রমে ডাক দিল আর অমনি সবাই মসজিদ থেকে ঘরে ফেরার পথে ডাক দিল, একটু আগে নামাজ পড়ে আসছে, অমনি সে সাথে সাথে চলে যাবে। আর কেনই বা তার পুলিশ কল করতে হবে এর বাইরে? এবং লিগালাইজিং এর বিষয়টা, লিগালাইজিং এর আমি যাদেরকে জানি, আমরা বাম রাজনীতি করি, আমরা ভেহেমেন্টলি আমরা এটার এগেনস্টে, কারণ আমরা প্রস্টিটিউশনকে বিজনেস ইন্ডাস্ট্রি হিসেবে দেখতে চাই না। এসবের আলটিমেটলি এই দ্বার বন্ধ করার জন্যই ডিক্রিমিনালাইজেশনটা খুব জরুরি। আমি জানি না কেন আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি। আর এটা বিষয় ঠিক আছে, দিস ইজ এ গুড পয়েন্ট যে আপনারা এটাকে লিগ্যাল করতে চান না, আপনারা বলেন যে ডিক্রিমিনালাইজ করতে চান, যে এর এই ব্যবসা, এটা যাতে ব্যবসা ইন্ডাস্ট্রি হিসাবে, বিজনেস ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়ায় এবং এইটা যাতে আর বিস্তৃত না হয়। জি পল ভাই, এই বিজনেসটাকে যারা প্রমোট করে তাদেরকে আপনারা সাজা দিচ্ছেন না। ভূমিকল পিমসদের কোনো সাজা দিচ্ছেন না, এদের তো না পল ভাই আমি বলি রে, যারা এই যে লিগ্যালাইজ করলে এটা বিজনেস ইন্ডাস্ট্রি হিসেবে প্রতিষ্ঠা পাবে, তখন মানুষটা করবে। আমরা তো লিগ্যালাইজ চাচ্ছি না। আমি নাসিব পল ভাইয়ের উত্তর দিচ্ছি। এটা বলা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং এর, ইটস কাইন্ড অফ হিউম্যান ট্রাফিকিং, এবং এটার সাথে এই যে আপনি পিম বললেন, ওয়েট এই এদেরকে শাস্তি দেওয়া, এরা কিন্তু শাস্তির আওতায় আসবে, completely different things. Don't mix up with apple and orange. No, এরা শাস্তির আওতায় আসবে, যারা এদেরকে রাস্তায় জোর করে বাধ্য করবে, রাইট, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। জুমেদা যেটা বললাম, মসজিদ থেকে বের হলে এটা তো মোরাল ব্যাপার না, আমাদের তো পরিবেশটা খারাপ হয়ে যাচ্ছে। I'm not talking about that Musalli will go with her or not. That's no question. কোশ্চেন হলো আমার পরিবেশটা কেমন হবে তখন যদি মসজিদের সামনে। সো ওনারা মনে করতেছে, ওকে, সো ইট ইজ এ ফিলোসফিক্যাল, যে আপনি মনে করতেছেন এটাকে টোটালি ব্যান করে দিলে এটা মানে পরিবেশ সুন্দর হবে। ওনারা মনে করতেছে ডিক্রিমিনালাইজেশন যেটা, ওইটা করলে পরিবেশটা সুন্দর হবে। আমি পল ভাইয়ের যেটা শুনতে পাচ্ছি, আর ওই যে ডিক্রিমিনালাইজিংও চাচ্ছেন না, আবার রাস্তাঘাটেও চাচ্ছেন না, তার মানে লোকালয় না থেকে ঘরে লুকায় সবকিছুই জায়েজ হবে, শুধু লোকালয় না আসলেই হবে। কিন্তু আমরা তো এটা চাচ্ছি না, আমরা তো কমপ্লিটলি স্বাভাবিক জীবন দেখতে চাই। আমি কি একটু পার্টিসিপেট করতে পারি তার ভাই? আমার একটু কথা ছিল। এক মিনিট জি, 3 মিনিট শেষ, তারপরে শেষ করে দিতে হবে। জি আমিন মেহেদী ভাই 1 মিনিট। আচ্ছা, এই যে পল ভাই আপনি বললেন ওই জায়গায় গিয়ে এটা বলে, ওই যে জায়গায় উনি একজন পলিটিশিয়ান, উনি একটা ইলেকশন রান করতেছে, সেই জায়গায় যাবে তো সেইখানে কিভাবে সে সিম্পিতিটা পাবে সেটা তো সে করবে। সে তো একটা জায়গায় মিথ্যা কথা বলেনি। আপনি বললেন যে কোনটা সে বলছে মিথ্যা, সে কি উগান্ডা থেকে আসে নাই, সে কি ইন্ডিয়ান না, সে কি মুসলিম না, সে কি, আপনি কোনটা দিয়ে বলবেন? একটাও তো মিথ্যা না। তো আমি জানি না, আমাদের পল ভাই তো একটু বয়সটা হয়ে গেছে, উনি কিন্তু আগে অনেক স্মার্ট ছিলেন, এখন আমি অনেকখানি দেখি যে উনি পিছিয়ে যাচ্ছেন। আর এই যে ভাবি একবার বললেন, আমি বললাম আপনার চেয়ে অনেক আনস্মার্ট। হ্যাঁ, আমি আপনার চেয়ে অনেক আনস্মার্ট। পল ভাই আমার চেয়ে স্মার্ট আর না। আপনাকে একটা কোশ্চেন করি, আরেকটা, এই এখন তো সে কিছুই করে না, সে মেয়রও হয়নি। এখন যদি একটা মেয়ে আইসা ওই একশার নামাজের পরে আপনি দেখছেন, মাশাআল্লাহ, আমি তো খুব খুশি হলাম মাঝে মধ্যে, তাহলে মসজিদে যান তাহলে এসার সময়, তো এসার নামাজের পরে যদি কেউ এসে আপনাকে অফার করে, আপনি কি তাকে পুলিশ ডাক দিয়ে তাকে জেলে দিতে পারবেন? নো, অফ কোর্স। এটা তাইলে এই যে আবার আপনি তো বললেন যে জ্যাকসন হাইটে এখন আইন পারমিট করে না, আইন doesn't permit that. You can call the cops and she will be arrested. কখনো কল করতে হয়েছে পল ভাই? নিশ্চয়ই কল করতে পারবেন আপনি, কিন্তু কল করতে কি কখনো হয়েছে পল ভাই? না, কল কারেক্ট করতে হবে না। আপনার কি কল করতে হয়েছে? না, আমার পার্সোনাল কেন বলছেন? না, ওই যে বললেন যে আবু তাহেরের যদি না হয় আমারও হয় না, তার মানে এই সমস্যা, এটা আমাদের ক্রাইসিস না। আমরা পার্সোনাল না, আপনি বলছেন যে আমরা এই ক্রাইসিসে নাই এই মুহূর্তে, এরকম কোনো ঘটনা না। থ্যাংক ইউ ভাবি, আপনি এই যে ভাবি যেটা বললেন যে আসলে আমরা এটা এরকম ক্রাইসিস এখন ফেস করতেছি না। আবার ওইটাও ডিক্রিমিনালাইজ মানেই যে লিগ্যাল, তাদেরকে লিগ্যাল করা হচ্ছে, এটা তো আমি শুরুতে একবার বলছি, ভাবি বলছে, তো আমরা তো বলছি, এরপরে পল ভাই আবার ওইটাই বলতেছেন। তো তাহলে হচ্ছে কি তার ভাই, no, there is a line of it এর মধ্যে, একটা straight line, decriminalization and legalization. So legalization is
থ্যাংক ইউ। এখানে স্পষ্ট লাইন করা আছে। জি মোহাম্মদ আলী ভাই। হ্যাঁ ভাই, আসলে কি জানেন, এখন দাঁড়িয়েছে কি আমাদের বাঙালি সমাজে দেখতে নারীর চলন ভাগ একটা কথা আছে, ঠিক আছে? এখন মামদানিকে যারা পছন্দ করে না তার তো বিভিন্ন বিষয় তুলে ধরবেই, এগুলো আমরা কান না দেই। আমাদের দায়িত্ব যেটা সেটা আমাদের করতে হবে, আমাদের প্রত্যেকটা মানুষকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তবে পাশাপাশি এটুকু বলি, আমি একটা জায়গায় পলবার সাথে একমত, এটা লিগ্যালাইজের পক্ষে আমরা না, কারণ লিগ্যালাইজ করতে গেলে কিছুটা অসুবিধা হবে। আমরা মামদানিকে পছন্দ করি বা তাকে ভোট দেবো এর অর্থ নয় যে আমাদের মূল্যবোধ, আমাদের পারিবারিক মূল্যবোধ বা আমাদের সামাজিক মূল্যবোধকে আমরা বিসর্জন দেব, এটা না। এটা যদি হয় তাহলে আমরা এটার বিপক্ষে দাঁড়াতে দ্বিধাবোধ করব না। আরেকটা পল ভাই আপনি যদি বলতে চান 1 মিনিট, আপনার লাস্ট, দিস ইজ দ্য লাস্ট 1 মিনিট। আমার আরেকটু কথা ছিল। জি 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 বলুন। আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি তো রিয়েল এস্টেটের সাথে জড়িত, আপনি এই বেসমেন্ট নিয়ে একটা কথা বলেছেন যে সিটি ইয়েস একটা প্রোগ্রাম আছে যেটার সাথে আমি নিজেও জড়িত, বিকজ আমি কমিউনিটি বোর্ডের এরিয়া চেয়ারপারসন কমিউনিটি বোর্ড 12-এ। তা আমরা আমাদের কমিউনিটি বোর্ড থেকে এটাকে নো দিয়েছি। এটা বিভিন্ন ধরনের প্রবলেম আছে যে ইয়াস যদি আমরা করি, কিছু জায়গায় হয়তো পাস হয়েছে বা সিটি আমাদের এটা পাস করে দিয়েছে, বিভিন্ন জায়গায় আমরা নো করে বলেছি অন্য কারণে। তাহের ভাই আপনাকে অনুরোধ করবো বিষয়টা নিয়ে আরেকদিন আমাকে যদি একটু বলেন, আমি আপনার সাথে এই ব্যাপারে আমি ডিবেট করতে রাজি আছি। ওকে শিওর শিওর, আমরা অন্য একদিন আলোচনা করব, নো প্রবলেম। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা ইজ ইম্পর্টেন্ট সাবজেক্ট, ওটা নিয়ে একদিন আলোচনা করবো আমরা, যারা এই বিষয়ে এক্সপার্ট, আপনি বা আরো 2-1 যারা আছেন এক্সপার্ট, তাদেরকে নিয়ে কথা বলবো। বাট আজকে পল ভাইকে অত্যন্ত শান্ত এবং অত্যন্ত, কারণ ইব্রাহিম ভাই নাই যে ওনার দল যারা নতুন আসবে তারা ভাববে এটা যদি শান্ত হয় তাহলে অশান্ত কি জিনিস। বাট থ্যাংক ইউ সো মাচ পল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ বিং এ সিনিয়র। একটা বলতে দেবেন না 1 মিনিট? জি বলেন 1 মিনিট দেন। There is a difference between Muslim and a Mu'min Muslim. Very simple thing. আপনি যদি মোমেন মুসলমান হন, মামদানির যে পলিসি এটার দিকে একটু ওয়াচ করবেন, আপনাকে তাহলে মামদানিকে ভোট দিতে গেলে আপনার হাতটা একটু কাঁপবে। প্লিজ থিঙ্ক and look at his policy, LGBTQ, same sex marriage, abortion। এটা কিন্তু কুমো ভাইয়া, সেটা কুমো সাপোর্ট করে। কুমো হ্যাঁ রাইট। এগুলা শুনুন, এগুলা পল ভাই ব্যাপারে আমি একটু 30 সেকেন্ড চাচ্ছি, অনলি 30 সেকেন্ড। সবাই আমার পরে 30 সেকেন্ড, আমি তো না আপনার উপরে আমি একটু বলি, এটা হচ্ছে যে আমরা কিন্তু কোন ইসলামিক কান্ট্রিতে না। পল ভাই আপনি কেন বুঝতেছেন না? এটা তো একটা ইসলামিক স্টেট না, এটা হলো কি আমি মুসলমান বানাইছেন, আপনার মত লোকই তো মামদানিকে মুসলমান ট্যাগ দিয়েছেন। অফকোর্স না, উনি মুসলমান, তাহলে তো আমি ওনাকে মুসলমান বলবোই। অলরাইট ওকে, সো আমরা শেষ করতে হবে। জি আমি একটু 30 সেকেন্ড সময় চাচ্ছি যদি পারমিশন দেন। এই 30 সেকেন্ড হচ্ছে এইটা নতুন যোগ হয়েছে এটা এখন, সেটা হচ্ছে কি কেউ যখন তার নিজেকে মুসলমান বলে আমাদের এটা মানতে হবে, কারণ ইসলাম হচ্ছে কি বিশ্বাস এবং স্বীকৃতির বিষয়, আমাদের এখানে ডিবেট করার কিছু নাই। 2, এই ইলেকশনে প্রতিনিধি যারা মানে যারা লড়াই করছেন, এই যে কি বলে এটাকে বাংলায়, মানে ক্যান্ডিডেট যারা, তাদের কিন্তু রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড কে কতটা মুসলমান এটা কিন্তু আমাদের এই সময় পারছি না। যদি পারি তাহলে কিন্তু মামদানি উঠে আসছে, কারণ সে নিজেকে মুসলমান দাবি করে এবং মসজিদে তারা দেখা যায়। এর পরবর্তীতে বাকি যে কটা ইস্যু পল ভাই বলেছেন এগুলো কুমো সাপোর্ট করে, মামদানিও করে। তো আমি যেভাবে যে কোনো সিদ্ধান্ত নেই সেটা আমি আমাদের দর্শকদের জন্য বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে 2 ভাবে। এক হচ্ছে গিয়ে যখন আমাদের সব কটা ভালো ক্যান্ডিডেট থাকে, ভালো মানুষ থাকে, তখন এই ভালোর মধ্যে সবচেয়ে ভালো কে? আরেকটা উপায় হচ্ছে একজনই ভালো না, সবগুলা খারাপ। সেখান থেকে আমি যাই সে কে সবচেয়ে কম খারাপ এই সব কটার মধ্যে। তো এখান থেকে যদি 10টা একটা বিষয়ের উপর ভিত্তি করে, তো আমরা একজন মানুষের বিরোধিতা করতে পারবো না একান্তই একটা বিষয়ের উপরে। কি কি ইস্যু আছে, কি কি আমাদের সমস্যা, সব কয়টাকে ধরেন 20, 30, 50টাই ধরেন, বা না হোক একেবারে কম করে হলো 5টা ইস্যু সামনে নিয়ে তখন আমরা চেক লিস্ট দেই, এটা মামদানি সমর্থন করে, এটা কুমো করে, এটা মামদানি করে না, কুমো করে কি, কুমো করে না, মানে এরকম যখন চেক দিয়ে যায়, চেক করার পরে যে সবচেয়ে বেশি চেক লিস্টেড হয় তারই না হয় ভোট দেয়। এবং এটাকে যখন আপনি কনসিডারেশন নেবেন তখন কিন্তু মামদানিকে ভোট দিতে হবে, কারণ একটা তো দিতেই হবে, তখন মামদানিকে দিতে হবে। আর ভাই আমি 5 সেকেন্ড নিব।
আমি একটু আমাদের প্রবাসীদের জন্য দেশের একটা কথা বলি। আমরা বাংলাদেশ সোসাইটি আগামী থার্সডে, দুদিন পরে আমরা এই এনআইডি বিষয়ে আমরা কনসাল্ট অফিসের সহায়তা নিয়ে আমরা একটা সেমিনার করব কিভাবে এনআইডি করতে হয় জ্যাকসন হাইটের নবন্যাস রেস্টুরেন্টে সন্ধ্যা 6:30 বৃহস্পতিবারে এইটা। আর আমাদের 2রা নভেম্বর বাংলাদেশ সোসাইটি 50 বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে, সকলের দাওয়াত রইল সেই অনুষ্ঠানে। তবে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ফি হচ্ছে $50। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ নাসির আলী খান পল, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনি অত্যন্ত সহনশীল বা সরি এখন সহনশীল অ্যাকোমোডেটিভ যে বিহেভিয়ার আপনার আজকে এবং যে মুড আপনার, এটা সাংঘাতিক একটা, আমার কাছে রেয়ার একটা মুড আপনি আজকে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। পল ভাইকে সবসময় এরকম দেখতে চাই আমরা। হ্যাঁ, থ্যাংক ইউ মেহরিন সাজুবায়দা, আপনাকে থ্যাংক ইউ আমিন মেহেদি, থ্যাংক ইউ জনাব মোহাম্মদ আলী, থ্যাংক ইউ সেরিনা আপা, অ্যান্ড থ্যাংক ইউ আমাদের নাজমুল হাসান। সবার প্রতি কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।